সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা 2026। বিষয় হচ্ছে হস্তরেখা বিচারের নতুন কৌশল। ক্লাসটি শুরু হচ্ছে 23শে মে 2026। 23 তারিখে যদি আমরা নিউমারোলজি করি তাহলে 2+3 = 5। মাসটি হচ্ছে 5, আর সালকে যদি আমরা নিউমারোলজিতে একক সংখ্যায় রূপান্তর করি সেটি 1 হয়। সব মিলিয়ে হয় 2, এবং আজকের বার হচ্ছে শনিবার, মিলে 8। সন্ধ্যা 6টায় ক্লাস শুরু হওয়ার কথা, যদিও আমরা একটু লেটে শুরু করেছি, তো সেই অনুযায়ী আমাদের সংখ্যা এসে দাঁড়াবে, বিশেষ করে 28 6 14 মিলে 5। তো আমরা বিশেষ করে আমাদের এখানে পুরাতন শিক্ষার্থীরাও রয়েছেন, এমনকি নতুন যারা রয়েছেন তারা তো রয়েছেনই। আপনারা নতুন করে জ্ঞাত হবেন। এমনকি পুরাতনদের জন্য একটি নতুন পদ্ধতিতে আমরা হাতের রেখা বিচারের যে কৌশলগুলো সেগুলো শেখানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। প্রযুক্তিগত কারণে বিশেষ করে আমরা একটু এখানে লাইট কম দিতে পারছি, বা প্রযুক্তিগত কারণে প্রথম আমরা আজকে শুরু করেছি যেহেতু, তো সেহেতু আপনাদের হয়তো একটু দেখার অসুবিধা হতে পারে। তবে এগুলো পরবর্তীতে আমরা সংশোধন করার চেষ্টা করব। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষায় এই 4র্থ বছরে পদার্পণ করেছে। অর্থাৎ আপনারা 4র্থতম ব্যাচ হবেন, আর অনলাইন শিক্ষা ব্যাচ 5ম এটা যাত্রা শুরু করেছে। তবে প্রথম ব্যাচ ছিল হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি নামে, সেই ব্যানারে ক্লাস হয়েছিল। দ্বিতীয় ব্যাচ থেকে হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার যাত্রা শুরু করে। তো আপনারা 5ম ব্যাচের শিক্ষার্থী হবেন। তো আপনাদেরকে অভিনন্দন এবং শ্রেণী বিশেষে প্রণাম, স্বাগত, এবং বিশেষ করে আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা নিবেদন করছি। তো আমরা যদি একটু দেখতে যাই তাহলে আমাদের ক্লাসে পামিস্ট্রি আমরা মূলত কিভাবে বুঝবো। তো পামিস্ট্রি হচ্ছে সামুদ্রিক শাস্ত্রের একটি অঙ্গ, যেটি আমরা সামুদ্রিক শাস্ত্র বলতে আহ, যেটি বুঝি সেটি হচ্ছে মানুষের আকার আকৃতি বা দৈহিক গঠন, এমনকি মুখমণ্ডলে 9টি গ্রহের অবস্থান, সেই সঙ্গে বিশেষ করে 12টি রাশি মানব দেহের কোথায় কোথায় অবস্থিত থাকে, সেই সঙ্গে বিশেষ করে আমাদের 27টি নক্ষত্রের অবস্থান কিভাবে থাকে, এই গ্রহগুলোকে কিভাবে চেনা যায়, এমনকি সেই চেনার যে পদ্ধতি রয়েছে তার মধ্যে সব থেকে সর্বদা পরিধানযোগ্য যে পদ্ধতি সেটি হচ্ছে পামিস্ট্রি। আবার অ্যাস্ট্রোলজিকে যদি কয়েকটি ভাগে ভাগ করা হয়, আপনারা জানেন যে আপনার বিজ্ঞাপনে দেখেছেন যে সনাতন অ্যাস্ট্রোলজি বা ভেদিক অ্যাস্ট্রোলজি আমাদের এখানে শেখানো হবে, পামিস্ট্রি শেখানো হবে। আমরা জানি যে পামিস্ট্রি মানে হাত দেখা। তো এটি জ্যোতিষশাস্ত্রের একটি সাবজেক্ট, পূর্ণ সাবজেক্ট বলা চলে যে পামিস্ট্রি। তাছাড়া নিউমারোলজি হচ্ছে সংখ্যাতত্ত্ববিদ্যা, যেটির মাধ্যমে আমরা আহ, বিশেষ করে পাশ্চাত্য দেশে ভাগ্য গণনা করা হয়ে থাকে। এটিও কিন্তু আমাদের বাংলাদেশ এবং ভারতবর্ষে যথারীতি প্রচলন আছে, নিউমারোলজির প্রচলন রয়েছে, এটিও আপনাদের শেখানো হবে। সেই সঙ্গে আমরা চেষ্টা করব যে নতুন সিলেবাসে আপনাদের জন্য অল্প পরিসরে যুক্ত করার জন্য, সেটি হচ্ছে বাস্তুশাস্ত্র এবং হচ্ছে আপনার কৃষ্ণমূর্তি পদ্ধতিও আমরা অল্প পরিসরে টাচ দেওয়ার চেষ্টা করব, যদিও এটি অনেক কঠিন এবং প্রাথমিক ব্যাচের জন্য, তথাপিও আমরা সকল সাবজেক্ট গুলোকে টাচ করার চেষ্টা করব এই বছর নতুন করে সিলেবাস সজ্জিত করে। সেই সঙ্গে মান্ডেন অ্যাস্ট্রোলজি, যেটি রাষ্ট্রীয় জ্যোতিষ, সেটিও আপনাদেরকে টাচ দেওয়ানো হবে। তবে সকল সাবজেক্ট নিয়ে আমাদের ফোকাস থাকবে হচ্ছে মূলত ভেদিক অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি এবং নিউমারোলজি, এই তিনটির উপরে বেশি ফোকাস থাকবে। কেন থাকবে? যে আমরা জানি জ্যোতিষ মানে হাত দেখা, কিন্তু শুধুমাত্র হাত দেখে জ্যোতিষ নির্ণয় করা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। সে কারণে আমরা ভেদিক অ্যাস্ট্রোলজি বা ভারতীয় জ্যোতিষ যেটি, সেটি হচ্ছে হরোস্কোপ নির্ণয়, যেটিকে সংক্ষেপে কোষ্ঠী নির্ণয় পদ্ধতি বলে থাকি। তো সেই পদ্ধতি আমরা জেনে আসব, জেনে এসে হাতের সঙ্গে মিলাবো। আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের যে ক্লাসের নিয়ম নীতি রয়েছে সেটি হচ্ছে একজন জাতকের জন্ম তারিখ পাওয়ার পরে সেই জাতকের বা জাতিকার জন্ম তারিখের সঙ্গে তার হাতের রেখার মিল আছে কিনা, নিউমারোলজি বিচারে তার সংখ্যাতত্ত্বে সেই গ্রহের প্রভাবাদি রয়েছে কিনা, এগুলো জানার বোঝার বিষয়াদি নিয়ে নিয়মিত সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের ক্লাস এ যাবৎকাল চলে আসছে। আপনারা প্রয়োজনে ক্লাসের অর্ধেক অংশ পাবলিক করে দেওয়া হয়। পাবলিক অর্থাৎ ফেসবুক, ইউটিউবে যে কোনো জায়গায় গিয়ে সার্চ দিয়ে বা গুগলে সার্চ দিয়ে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের ক্লাস নামেও যদি সার্চ দেন,
তাহলে দেখবেন যে অগণিত ভিডিও চলে আসছে। তো আমাদের এই 4 বছরের চ- যাত্রা জীবনে প্রতি বছর কমপক্ষে 52টি, কিন্তু এবছর 60টি ক্লাস হবে। চলমান ব্যাচেও 60টি ক্লাস হয়েছে। তো এই যে 60টি করে ক্লাস বা 52টি করেও যদি ধরি 200 ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়া রয়েছে, সেটি হচ্ছে তার সঙ্গে পরীক্ষার ভিডিও নিয়ে প্রায় 250-র মতো ভিডিও কিন্তু আপনাদের ছাড়া রয়েছে। যেমন এই ধরেন আমরা ডেমো ক্লাস, ফ্রি ডেমো ক্লাস হিসাবে আগে 3টি ক্লাস হয়েছে, আজকে চতুর্থ ক্লাস। এই 2026-27 ব্যাচের জন্য আর কোনো ডেমো ক্লাস হবে না। আজকেই হচ্ছে সর্বশেষ ডেমো ক্লাস। তো আমরা ইতিমধ্যে ভর্তির সংখ্যা 25 জন অতিক্রম করেছি। আমরা আরো কিছু ভর্তি নিব। যদি আপনাদের আশেপাশে কেউ ভর্তি হতে ইচ্ছুক থেকে থাকেন, তাহলে অতি সত্বর যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব যে এই মে মাসের মধ্যেই ভর্তিটা কমপ্লিট করার। সেই অনুযায়ী নোটিশও দেওয়া আছে। যদিও জুলাই মাসের 10 তারিখে ক্লাস শুরু হবে, তো আমরা জুলাই মাস পর্যন্ত আমরা ভর্তি নিতে পারবো না। গত বছরও আমরা পারিনি। না পারার কারণ ছিল যে আমাদের যে এই অনলাইন জুমের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী আমাদের ধারণ ক্ষমতা, আবার অনেক কিছু বিবেচনা করে যে আমরা শেষের দিকে আর ভর্তি নিতে পারিনি। অনেকেই ভর্তি হওয়ার জন্য চেষ্টা করেছিলেন। তাছাড়া আমাদের আসন সংখ্যা আরো একটু কমে যাবে। বিশেষ করে যে কারণে আসন সংখ্যা এবছর কমবে, সেটি হচ্ছে গত বছর 2025-26 ব্যাচে অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে তারা কোনো না কোনো অসুবিধার কারণে ক্লাস করতে পারেননি। প্রথম দিকে 5টা 7টা 10টা ক্লাস করে অনেকে করতে পারেননি, তাদেরকে সুযোগ দিতে হবে। তাহলে সেখান থেকে যদি 10 জনও আসে, তাহলে আমাদের আসন সংখ্যা 10টি কমে যাবে। তো তারা বারবার করে মেসেজ দিচ্ছেন, তাদেরকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া কর্তব্য বলে আমি মনে করি। আবার অনেকে বলেছিলেন যে এই শিক্ষার ভিতরে আমরা যে শুধু শিখবো, আসলে আমরা কি পাবো। দেখুন, সেটি কিন্তু আমরা বলেছি যে সরকারি শিক্ষিত প্রতিষ্ঠানে আপনারা পরীক্ষা দেবেন। এমনকি আপনাদের এই আহ, বিশেষ করে যে ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিতে আমরা পরীক্ষার একটি চুক্তিপত্রে আবদ্ধ আছি। সেই অনুযায়ী আমরা সেখান থেকেও পরীক্ষা দিয়ে আন্তর্জাতিক মানে রূপান্তরিত করার চেষ্টা করি। তো সেখানে আপনাদের পরীক্ষা দিয়ে আপনাদের সেখান থেকে মানপত্র যাচাই করে নিতে হবে। এমনকি একাডেমিক স্বীকৃতিটা নিতে হবে। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শুধুমাত্র একটি কোচিং সেন্টার, কিন্তু কোচিং সেন্টার হলেও তার পাশে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি এবং ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি। আপনারা ভর্তি হলে আপনাদের এই বিশেষ করে ডাটাগুলোই কিন্তু ওখানে রেজিস্ট্রেশন হয়ে থাকে। তার পরবর্তীতে বছরের শেষ কোর্স সমাপনান্তে আপনারা পরীক্ষা দিয়ে তারপর উত্তীর্ণ হয়ে উপাধি গ্রহণ করবেন। তো তাছাড়া অনেকে জিজ্ঞেস করেন যে আমরা কিছু কম বেতনে পড়ার সুযোগ আছে কিনা। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার প্রতি বছর 5 জন শিক্ষার্থীকে, মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীকে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ দেয়, এবং 5 জনকে অর্ধ বেতনে অধ্যয়নের সুযোগ রয়েছে। তো এই যে সুযোগটা রয়েছে, তার মধ্যে কিন্তু যে ভর্তি হওয়ার পরে, অর্থাৎ ভর্তি 1 মাসের বেতন সহ 3,000 টাকা ভর্তি ফি দিয়ে ভর্তি হতে হবে, সেভাবেই আপনারা 25 জন হয়েছে। তার পরবর্তী যে 11 মাসের 11,000 টাকা থাকে, এটি 5 জন শিক্ষার্থী সম্পূর্ণ অবৈতনিক পাবেন। সেটি আমরা আপনাদের আবেদন ফর্ম দিব। ফর্মে আবেদন করবেন। আবেদন করার পরে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে একটি জুরি বোর্ড রয়েছে, শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত। তারা যখন এটি বিচার বিশ্লেষণ করবেন, সেখান থেকে 5 জনকে অবৈতনিক ঘোষণা করা হবে। সেই 5 জনের কোনো বেতন দিতে হবে না। আর 5 জনকে অর্ধবৈতনিক করা হবে। সেই 5 জন হচ্ছে প্রতি মাসে 500 করে টাকা আপনারা দিয়ে যাবেন। তো ইতিপূর্বে আপনারা ডেমো ক্লাস বেদিক অ্যাস্ট্রোলজির উপরে দেখেছেন, এমনকি নিউমারোলজির উপরেও পেয়েছেন। তাছাড়া সময় এবং লগ্ন বা পঞ্চাঙ্গের উপরেও একটি ক্লাস আপনারা পেয়েছেন। এই পঞ্চাঙ্গ কি, পঞ্চাঙ্গ নিয়ে যে ক্লাস পেয়েছেন, এই পঞ্চাঙ্গ বা পঞ্জিকা দেখা শেখা, শুভ যে দিনগুলো থাকে, কেন শুভ হয় কেন অশুভ হয়, টোটাল পঞ্চাঙ্গ, এমনকি পঞ্চাঙ্গ থেকে হরোস্কোপ নির্ণয়, এগুলো আপনাদের সিলেবাসের মধ্যে রয়েছে। এটি আপনারা ধারাবাহিকভাবে পাবেন। যারা ভর্তি হয়েছেন তারা গ্রুপে দেখে নেবেন যে আদৌ আপনারা সেই সিলেবাস গুলো গত বছরেরটা দেখতে পাবেন। এবছরেরটায় কিছু আমরা রদবদল করে নতুন করে সজ্জিত করে আপনাদের 10ই জুলাই যেদিন ক্লাস শুরু হবে তার আগেই গ্রুপে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আমাদের নীরজ স্যার, উনি আপনাদের জন্য 2027 ব্যাচের জন্য অলরেডি গ্রুপ খুলছেন। খোলার পরে আপনাদের ওই গ্রুপে আপনাদের কারো
মনের দুঃখ ব্যথা বা যে জায়গায় আপনাদের কম রয়েছে একজন আরেকজনের সঙ্গে ঠিক একেবারে স্কুল জীবন বা কলেজ জীবন বা বন্ধু বান্ধবের কাছে যেভাবে জিজ্ঞেস করেন যে এটি আমি বুঝতে পারিনি, এটি বোঝার জন্য কি করণীয়, একে অপরের সঙ্গে আলাপ করে লেখালেখি করে আপনারা এটি শিখতে পারবেন। তো আজকের ক্লাসের বিশেষত্ব কি, এটি নিয়ে একটু বলে আমরা ক্লাসে পদার্পণ করি। বিষয় হচ্ছে আমরা বলেছি হস্তরেখা বিচারের নতুন কৌশল, এই কারিকুলামটা আমরা নতুন করে যুক্ত করেছি। এ যাবৎকাল এই কারিকুলামে ক্লাসগুলো হয়নি। বিশেষ করে আমরা ক্লাসে অনেক সময় দেখা যাচ্ছে একজন শিক্ষার্থীর জন্ম তারিখ নিলাম, সেই জন্ম তারিখটি নেওয়ার পরে তার হরোস্কোপ বিচার করলাম, কিন্তু ওখানে আপনারা বসে যখন হাত উঁচু করে ধরেন তখন আমরা এই হাতের রেখাটা পরিপূর্ণরূপে দেখতে পাই না। তো এই দেখতে পাই না, যে কারণে হাতের সঙ্গে মিলিয়ে দেওয়া যায় না। আর সামুদ্রিক শাস্ত্রে পামিস্ট্রি একটু কঠিন সাবজেক্ট, যেটিকে হাতে কলমে না দেখাতে পারলে বিশেষ করে শেখায় বা শিক্ষায় একটু ঘাটতি থেকে যায়। এই বিবেচনায় যে আমরা আজ আজ নতুন কারিকুলাম যুক্ত করতে চাচ্ছি, দেখি তার ফলাদেশ কি হয়। যদি ভালো কিছু হয় তাহলে আমরা এই প্রক্রিয়ায় আপনাদের অনুমতি সাপেক্ষে আমরা এই প্রক্রিয়া চালু করে যাব এই ব্যাচের জন্য। এই ব্যাচ থেকে আমাদের চালু হবে। এমনকি এখন ধরেন আপনাদের ভিতর থেকে কেউ একজন একটি হাতের ছবি পাঠাবেন, তাহলে হাতের ছবি পাঠালে সেই হাতটি নিয়ে আমাদের এই নতুন কারিকুলামে সেই হাতটিকে ব্যাখ্যা করতে আমাদের কত সময় লাগতে পারে, এটি আমরা একটু ট্রাই করব। তো ট্রাই করার ক্ষেত্রে নতুন যারা এখানে একেবারে নতুন যারা নতুন ব্যাচে ভর্তি হয়েছেন তাদের ভিতর থেকে আমি আহ্বান করব যে আমাদের মেইন গ্রুপে আপনারা যুক্ত হয়েছেন, যারা ভর্তি হয়েছেন তারা অবশ্যই গ্রুপে যুক্ত হয়েছেন। তো এই গ্রুপে সাদা কাগজের উপরে হাত রেখে একটি পরিপূর্ণ যেভাবে এই হাতটি রয়েছে এভাবে একটি হাতের ছবি তুলে আপনারা পাঠাতে পারেন এখনই। আমরা ওই হাতটিকে প্রসেসিং করে আমরা বোর্ডে এনে সেখানে দেখাতে আমাদের কত সময় লাগে এটি আমরা একটু ট্রাই করে দেখব। তো যে কেউ পাঠাতে পারেন। কে পাঠাচ্ছেন একটু ওখানে বলবেন যে আপনি পাঠাচ্ছেন। গুরুদেব ভাই স্মার্ট বোর্ডটার একটু লাইটটা বাড়াই দেন। স্মার্ট ওই স্মার্ট বোর্ড, ওইটা ওইটা হ্যাঁ ওইটা লাইটটা একটু এটা বাড়ান। তো আর লাইট বাড়াবে না, এটা তো টিভি। ওই স্মার্ট বোর্ড মনে করছেন স্মার্ট বোর্ড, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, যদি স্মার্ট বোর্ড হলে ভালো হয় তাহলে আমরা স্মার্ট বোর্ডই নেব, কিন্তু এটা টিভি দিয়ে আপাতত ট্রাই করা হচ্ছে। স্যার টিভির ব্রাইটনেস আর কন্ট্রাস্ট এই দুইটা জিনিস বাড়ায় দিলে একটু বেশি হবে আর কি, ব্রাইটনেস আর কন্ট্রাস্ট। আচ্ছা, এটা আমাদের সুজনকে পরে বলে দিলে ও হয়তো জান, বাড়িয়ে দেবে। হাত পাঠিয়েছেন কেউ? কোন গ্রুপে পাঠিয়েছেন? কই, আসেনি তো। আমার এখানে অনেক হাত আছে, আমরা এখান থেকে দেখাতে পারতাম, কিন্তু আপনাদের হাতটা নিতে কত সময় লাগে এই জন্য বুঝতেছিলাম। আচ্ছা সুদীপ্ত সাহা, আপনি একটু দ্রুত পাঠান তো, অথবা সুব্রত মল্লিক, একটু দ্রুত পাঠান। ওনারা পারছেন না মনে হয়। আহ, এই যে একজনেরটা চলে আসছে, ইনি সুব্রত মল্লিক। আচ্ছা, দেখি আমরা একটু চেষ্টা করে দেখবো যে আমাদের কত সময় লাগে এই হাতটিকে নিয়ে। মিনিট শুরু হলো, একটু টাইমটা আপনারা খেয়াল করেন। উম, পরের হাতটা কে পাঠাইছেন? আহ, নামটা বলুন, আমি নাম্বারটা একটু সুব্রত সেভ করে মল্লিক নিই। পাঠিয়েছেন। বাসুদেব চক্রবর্তী। বাসুদেব, বাসুদেব চট্টোপাধ্যায়।
এমন ভাবে ডাউনলোড দিলাম আমি তো সেই ডেস্কটপে করে আনতে পারতেছি না। উম, পিডি নাথ, আপনার পুরা নামটা বলবেন? আর গ্রুপ নয় পরে করেন, কারণ হচ্ছে আগে যদি আমরা গ্রুপ করতে যাই তাহলে যারা ভর্তি হননি এরকম নাম চলে আসলে তো তখন সমস্যা হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। হুম, ও ফর্ম দেখে দেখে করলে বেশি ভালো হয়। দেখুন, প্রথম যিনি হাত পাঠিয়েছেন তার হাতটি আনতে আমাদের কত সময় লেগেছে একটু দেখুন। 2 মিনিট স্যার। 2 মিনিট। 2 মিনিট। তাহলে 2 মিনিটের ভিতর আমরা হাতটিকে আনতে পারলাম। এবার আমরা কিন্তু এখানে দেখব যে পামিস্ট্রি কি বলছে। আমরা প্রথমে কিন্তু বোর্ডে ধরেন আমরা দেখাতাম, কিভাবে দেখাতাম যে এখানে হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র, এখানে শনির ক্ষেত্র, এই রিং ফিঙ্গারের নিচে রবির ক্ষেত্র, কনিষ্ঠ আঙ্গুলের নিচে বুধের ক্ষেত্র, হাতের এখানে মঙ্গলের ক্ষেত্র, এটি হচ্ছে চন্দ্র ক্ষেত্র, এটি হচ্ছে শুক্র ক্ষেত্র, এটা হচ্ছে রাহু ক্ষেত্র, এখানে মাঝখানে হচ্ছে কেতুর ক্ষেত্র। এভাবে আমরা দেখাতাম। কিন্তু এই এরিয়াটা, বিশেষ করে এরিয়া একটু এদিক ওদিক হতো কিনা তার জন্য আমরা এই হাতে একটু দেখে নেব একই সঙ্গে। যদিও আমি দাঁড়ালে একটু অসুবিধা মনে হয় আপনার হচ্ছে আপনাদের, আমি চেষ্টা করি আপনার বোর্ডও দেখেন, একই সঙ্গে টিভিতে স্যার হাতটা বোর্ড দেখার চেষ্টা দেখা করেন। যাচ্ছে না। স্যার বোর্ড হ্যাঁ, দেখা যাচ্ছে, বোর্ড দেখা যাচ্ছে না স্যার। বোর্ডে হাতটা আছে অর্ধেক ক্যামেরাটা আসছে। ঘুরিয়ে নিতে হবে হাতের দিকে। বোর্ড স্যার দেখা যাচ্ছে না। ও, অর্ধেক আছে। নতুন হালকা এখন করে ঠিক আছে। আছে, ধরতে হবে। হ্যাঁ এখন স্যার ঠিক এখন আছে। আসছে স্যার, এখন ঠিক আছে। এবার দেখা যাচ্ছে বোর্ড এবং জি টিভি স্যার, এখন দুটি ঠিক আছে একই স্যার। সঙ্গে, একই সঙ্গে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, এবার দেখুন যে আমরা হাতে দেখব বৃহস্পতির ক্ষেত্র প্রথম। এই হচ্ছে আমরা বৃহস্পতির ক্ষেত্র কোন পর্যন্ত যাব, আপনারা একটু লক্ষ্য করুন এবং দেখার চেষ্টা করুন। এই যে ইন্ডেক্স ফিঙ্গারের গোড়ায় এই পুরা অংশটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। এই শেষ। বুঝতে পেরেছেন? ওই যে লাল দাগ হাতে বোঝা যাচ্ছে। একইভাবে এবার তাহলে আমার শনির ক্ষেত্র কোন পর্যন্ত আসবে? এই শনির ক্ষেত্রটি আসবে, আমাদের বুঝতে হবে যে শনির ক্ষেত্রটি হৃদয় রেখার উপর পর্যন্ত আসবে। তাহলে দেখুন যে শনির ক্ষেত্রটি কোন পর্যন্ত আসে আমাদের। এইটা হবে শনির ক্ষেত্র। তাহলে শনির ক্ষেত্র আমার এই যে হৃদয় রেখার নিচের যে অংশটি রয়েছে, এটা কি শনির ক্ষেত্রের ভিতরে পাবো কিনা আমি পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। এই জমিনটুকু, এই যে যে জায়গাটা আপনারা দেখবেন যে এই ত্রিকোণ যে জায়গাটা, এই যে ত্রিকোণ অংশটুকু, এটুকু আমরা শনির ভিতরে পাবো কিনা, বা শনির কোন জায়গাটুর টুকুর মধ্যে আমরা পাবো, তার ফলাদেশ কি। দয়া করে সবাই একটু ভিডিও অন করবেন। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের মূল নিয়ম, আপনারা ফর্ম পূরণ করেছেন, যারা ভর্তি হয়েছেন ফর্ম ফিল আপ করেছেন, সেখানে কিন্তু লেখা রয়েছে ভিডিও অন করে ক্লাস করতে হবে। এবং 1 থেকে শুরু করে 60টি ক্লাস সোশ্যাল মিডিয়ায় যে অংশ প্রকাশ হবে, প্রত্যেক অংশ কিন্তু আপনাদের ফেসবুকে, পার্সোনাল ফেসবুকে শেয়ার করতে হবে। অর্থাৎ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শিক্ষা দেবে, কিন্তু আপনাদের সেই শিক্ষাটাকে জগৎব্যাপী ছড়াতে হবে, তার বিস্তার করতে হবে। যে নিয়ম নীতিগুলো রয়েছে তার মধ্যে অবশ্যই ভিডিও অন করে ক্লাস করার কথা বলা রয়েছে। অর্থাৎ কখনোই কোনোভাবে এই 2026-27 ব্যাচ শিক্ষা কার্যক্রম ভিডিও অফ করে, বা ধরেন আমরা ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করব না, বা ধরেন এটাকে প্রচার প্রচারণা করব না, কোচিং সেন্টারের কল্যাণার্থে আমরা কাজ করব না, এই ধরনের কোনো শিক্ষার্থী আমার এই ব্যাচে থাকবে না। এটি হচ্ছে একেবারে সোজা সিদ্ধান্ত। আপনারা হয়তো মনে করতে পারেন স্যার প্রথমেই এই ধরনের কথা বলছেন, আমাদের টাকা নেওয়ার পরে
এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যদি মনে করেন যে আমরা ফর্ম পূরণ করেছি, এটি ভুল করেছি, আমরা নিচের অংশ পড়িনি, হ্যাঁ না টিক দেওয়ার ক্ষেত্রে শুধু হ্যাঁ টিক দিয়েছি, তাহলে আমাকে বললে আপনাদের যে টাকা দিয়েছেন সে টাকা ঘরে বসে ফেরত পেয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু ক্লাস 10 তারিখ থেকে শুরু হবে। 10 তারিখ থেকে প্রথম ক্লাস, আপনাদের রেকর্ডিং ক্লাস থাকবে, প্রত্যেকটা ক্লাসই রেকর্ড থাকে, আজকেও রেকর্ড থাকছে। তো এই রেকর্ড ক্লাসগুলো যখন আপলোড দেওয়া হবে, ওই অংশ প্রত্যেকের প্রোফাইলে থাকতে হবে, এবং প্রত্যেকের প্রোফাইল আমার প্রোফাইলের সঙ্গে, নীরজ স্যারের প্রোফাইলের সঙ্গে, এবং জে কে দেব স্যারের প্রোফাইলের সঙ্গে, আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের মাননীয় প্রেসিডেন্ট স্যারের প্রোফাইলের সঙ্গে যুক্ত থাকতে হবে প্রত্যেকের, মানে ফেসবুকে ফ্রেন্ডশিপ থাকতে হবে। উপরন্তু আমরা তো এটি দেখব, আমরা সেটি জানার চেষ্টা করব, বা সেটি অবশ্যই মনিটরিং আমাদের টিম থাকবে। তবে এবছর আপনারা একটু এক্সট্রা রূপে পাবেন। কি পাবেন? 2026-27 ব্যাচ কি পাবে, কেন এক্সট্রা পাবে, কি পাবে? সেটি হচ্ছে, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার নতুন রূপে সজ্জিত হয়েছে। এখানে অধ্যক্ষ পাবেন, এমনকি শিক্ষক হিসাবে বিশেষ করে সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক এগুলো পাবেন, উপাধ্যক্ষ পাবেন। তো সেই অনুযায়ী আমরা বিশেষ করে ধারাবাহিকভাবে শিক্ষক মন্ডলী থাকবে, যে শিক্ষক মন্ডলী দ্বারা আপনারা জ্যোতিষশাস্ত্রকে আরো বেশি গভীর থেকে গভীরতম জায়গায় শেখার সুযোগ পাবেন। সেটি আপনারা এই ক্লাস শুরু হওয়ার আগেই আশা করি আপনারা এগুলো পেয়ে যাবেন। এবং আপনাদের মনে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে আমি জানি, সেটিরও উত্তর আপনারা পেয়ে যাবেন। 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, তার ভিতরে পেয়ে যাবেন। আপনারা যে ক্লাস করছেন সমস্ত ক্লাস এক জায়গায় দেখার জন্য যেমন আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, ঠিক তদনুরূপ ওয়েবসাইটের মধ্যে টোটাল ডাটা, আপনারা কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, কতজন ক্লাস করছেন, কে কোথা থেকে ভর্তি হচ্ছেন, সমস্ত ডাটা ওয়েবসাইটে থাকবে। সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এমনকি যে যখন কোনো শিক্ষার্থী ক্লাস করবেন না বলে চলে যাবেন, তখন ওখান থেকে আবার আমরা ডাটা মুছে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ রানিং শিক্ষার্থীদের আমরা রাখার চেষ্টা করব, সে জায়গায় আপনারা দেখতে পাবেন। তখন আপনার শিক্ষক মন্ডলী সহ আমাদের টোটাল কারিকুলাম, টোটাল সিলেবাস, এমনকি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের যাবতীয় যা কিছু রয়েছে এই বিগত 4 বছর বা পঞ্চম বছরে পদার্পণ করে সবকিছু এক জায়গার ভিতরে পাবেন। তো ভিডিও অন করে ক্লাস করার জন্য অনুরোধ রাখছি। যারা ভিডিও অফ করছেন তারা অফ রাখছেন, তারা অফ করবেন, সরি অন করবেন। তো এই যে রবির আঙ্গুলের গোড়ায় আমাদের রবির ক্ষেত্রটি কোন পর্যন্ত, সেটি হচ্ছে আমরা এবার ডিভাইডার করব। তো এই হৃদয় রেখার উপরের অংশ, এটি হচ্ছে রবির ক্ষেত্র। এবার রবির ক্ষেত্রে তারকা চিহ্ন রয়েছে, এগুলো আমরা পরবর্তীতে আলাপ করব। যে ইনার যিনি হাতটি পাঠিয়েছেন, ওনার হাতে তারকা চিহ্ন রয়েছে, দেখুন আমি আঁকতেছি, আপনারা বুঝতে পারছেন কিনা। তো আমরা যাব আরো একটু পরে, প্রয়োজনে আমরা আরো 2, 4, 5টি হাত নিয়ে আমরা দেখার চেষ্টা করব। যেহেতু একটি হাত নিতে আমাদের সর্বসাকুল্যে 2 মিনিট লাগছে, আর এর পরেরটা নিতে হয়তো 2 মিনিট লাগবে না, 1.5 মিনিট লাগবে, তারপরে নিতে হয়তো 1 মিনিটে হয়তো আমরা পেরে যাব। তো এই যে ক্ষেত্রটি, এটি হচ্ছে বুধের ক্ষেত্র। যদি আমি প্রত্যেক জায়গায় লিখে দিতে পারতাম তাহলে বেশি ভালো হতো। তো কনিষ্ঠ আঙ্গুলের নিচেই এই যে গোড়ার পর্ব, এটি হচ্ছে বুধের ক্ষেত্র। মঙ্গলের ক্ষেত্র আমরা কোন পর্যন্ত নেব, এটি কিন্তু অনেক সময় এই হাতের ছবিতে আমরা যখন দেখাই তখন এটি বোঝা যায় না। তো সরাসরি হাতের ছবি যখন হয় তখন কিন্তু মঙ্গলের ক্ষেত্র আমরা কিভাবে নিব, কিভাবে কাউন্টটা করব, এই কাউন্টিংটা বোঝানোর জন্য হচ্ছে আমাদের এই কারিকুলাম। তো মঙ্গলের ক্ষেত্র সবসময়ের জন্য আমরা পামিস্ট্রিতে একটি বিষয় করি, যে সেটি হচ্ছে মণিবন্ধন রেখার উপর থেকে হৃদয় রেখার নিচু পর্যন্ত যে জায়গাটুকু থাকে, এই জায়গাটুকে মাঝখানে ভাগ করে, মানে 2 ভাগে ভাগ করে প্রথম অংশটি মঙ্গল ধরি। কিন্তু এক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়, ওই পর্বতের সেই স্থানটা আমরা সঠিক রূপে নিতে পারি না। তো অনেক সময় হাতটি যদি এভাবে আমরা পাঞ্চ করি, বিশেষ করে কনিষ্ঠ আঙ্গুলের সঙ্গে বৃদ্ধাঙ্গুলি, তর্জনী আঙ্গুলের সঙ্গে বৃদ্ধাঙ্গুলি, মধ্যমার সাথে বৃদ্ধাঙ্গুলি, রিং ফিঙ্গারের সাথে বৃদ্ধাঙ্গুলি, লিটল ফিঙ্গারের সাথে বৃদ্ধাঙ্গুলি, দেখুন ভাঁজগুলো কিন্তু এক এক রকম হয়। সবাই একটু যাচাই করে দেখুন যে যখন এই কাজ করছি তখন হাতের ভাঁজটা যেভাবে থাকছে, যদিও আমার এখানে বোর্ডে আলো কম আজকে, মিডিলে যখন টাচ করছি তখন কিন্তু ভাঁজটা অন্যভাবে পড়ছে।
যখন রিং ফিঙ্গারে টাচ করছি তখন হাতের তালুর ভাঁজটা আবার আরেক রকম হচ্ছে, যখন লিটল ফিঙ্গারে ভাঁজ করছি তখন কিন্তু আরেক রকম হচ্ছে। তো এই যে পামিস্ট্রি বোঝার জন্য মূল বিষয় হচ্ছে এই যে ক্ষেত্র বোঝার জন্য, যখন একটি আঙ্গুল এভাবে আমরা নিচ্ছি যে শনির পর্বতটি ওই যে পরের অংশ আমরা নিব কি নিব না সেটি বিবেচনা করার জন্য আমরা কি করব? তখন শনির আঙ্গুলটি এভাবে আমরা বাঁকা করব, করার পরে আমরা স্ফীত অংশ লক্ষ্য করব। সেই স্ফীত অংশ আমরা কিভাবে লক্ষ্য করা যায় সেটি একই সঙ্গে যার হাত নেব সে ওখানে বসে দেখবে, আপনারাও দেখবে, আমরা এখানে দাগ দিব, দিয়ে আমরা স্ফীত অংশ দেখাবো, যাতে করে আপনাদের ঘরে বসে গুরুর সান্নিধ্যে থেকে যেভাবে আপনারা হাত দেখা শিখতেন ঠিক একইভাবে যেন আপনারা হাত দেখা শিখতে পারেন। এই জন্য তো দেখুন, এ যাবৎকাল কিন্তু আমরা দেখিয়েছি, যেভাবে দেখিয়েছি যে আমরা এই যে মিডিল বরাবর নিচের অংশ চন্দ্র আর উপরের অংশ মঙ্গল, কিন্তু এই ক্ষেত্রে কিছু ভুল থেকে যায়। এই তাহলে নিচের এই অংশটি যদি চন্দ্র হয়, আমাদের বোর্ডে লেখা কিন্তু রয়েছে যে এই যে চন্দ্র এই মঙ্গল, তাহলে এই জায়গায় যে আমাদের যে ভুলটা থেকে যায় এই ভুলটা সারার উপায় কি, এটার একটা উপায় রয়েছে। বিশেষ করে হৃদয় রেখার উপরের অংশ পর্যন্ত কিন্তু আমরা দাগ দিয়ে নিয়ে গেছি যে এটি বুধের ক্ষেত্র। তো হৃদয় রেখার নিচে যে বৃহৎ যে জায়গাটুকু রয়েছে এই জায়গার আমি কোন অংশ নিব সেটি অনেক সময় আবার বলেন অনেকে যে শিরোরেখার উপরে যে অংশ থাকবে, ধরেন শিরোরেখা ইনার তো এই যে দেখুন এই পর্যন্ত শিরোরেখা আছে, তাহলে মঙ্গল কি শুধুমাত্র এইটুকু জায়গা হবে আর চন্দ্র কি এত বড় জায়গা নিয়ে চন্দ্র হবে? এটি বুঝতে হবে আপনাদের। এই যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো ধরিয়ে দেওয়ার জন্য হচ্ছে আমাদের এই পরিবেশ। যদি ধরা হয় যে এইটুকু হচ্ছে আমার শুধুমাত্র মঙ্গল আর এত বড় অংশ চন্দ্র, তাহলে চন্দ্র এত বড় কেন আর মঙ্গল এত সংকীর্ণ কেন? প্ল্যানেটে আমরা যখন দেখি, দেখুন অনেক শিক্ষার্থীদের একটু কষ্ট হবে, প্রথম ক্লাস খুব উম, মানে বুঝতে কষ্ট হবে। আমরা যখন 360 ডিগ্রি হচ্ছে একটি বৃত্ত, বৃত্তকে যখন 12 ভাগে ভাগ করি এটি হচ্ছে ইস্ট ইন্ডিয়ান পদ্ধতিতে একটি হরোস্কোপ তৈরি হলো। এই হরোস্কোপের এটি হচ্ছে আমরা মেষ রাশি, এটি কিন্তু আমরা জানি এই মেষ, তারপরে বৃষ, এভাবে মিথুন, এন্টি ক্লক ওয়াইজ প্রতিটা ঘর ঘুরতে ঘুরতে যাবে, প্রতি ঘরের দূরত্ব হচ্ছে 30 ডিগ্রি, 30 গুণ 12 ডিগ্রি সমান 360 ডিগ্রি হচ্ছে একটি বৃত্ত। তাহলে একটি রাশি একটি গ্রহ, যেমন মেষ রাশির অধিপতি মঙ্গল, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, বৃষ রাশির অধিপতি শুক্র, তুলা রাশির অধিপতি শুক্র, মিথুন রাশির অধিপতি বুধ, কন্যা রাশির অধিপতিও বুধ। তাহলে এই যে একটি গ্রহ দুটি ঘরের মালিক, তো দুটি ঘরের মালিক তাদের দূরত্ব কিন্তু 30 ডিগ্রি, কিন্তু হাতে এখানে আমরা কিন্তু 30 ডিগ্রি পাচ্ছি না, মানে 30 ডিগ্রি পাচ্ছি। এই হাতটা যদি দেখাই তাহলে শিরোরেখার উপরের অংশ যদি ধরি তাহলে ইনার জায়গা কিন্তু কমে যাচ্ছে, আর এই চন্দ্র যিনি এই চন্দ্রের জায়গা বেড়ে যাচ্ছে। তাহলে উনার জন্য কি ব্যক্তিগতভাবে কোন গ্রহগণ মানে চন্দ্র বেশি হাতে জায়গা পাওয়ার অধিকার রাখে, বা মঙ্গলের জায়গা কমানোর অধিকার কি কারো আছে? সৃষ্টিকর্তা যেভাবে পাঠিয়েছেন সেভাবে তো হওয়া উচিত। প্ল্যানেটে কিন্তু কখনোই সে 30 ডিগ্রির বেশি কিন্তু পাওয়ার সুযোগ নেই, কোনো ক্রমে সুযোগ নেই। কিন্তু তাহলে হাতের তালুতে এই যে বড় জায়গাটি, তার জায়গাটি আমরা কিভাবে কমাবো, এটি কিন্তু আপনাদের একটি প্রশ্ন থেকে যায়। তো আমরা আসবো সেই প্রশ্ন আমরা দেখাবো যে সেটি কিন্তু আমরা পাঞ্চ করা, হাত ধরা, হাত ভাঁজ করা কিন্তু আপনাদের দেখিয়েছি। যে অংশটি দেখুন মঙ্গলের ক্ষেত্রে এবং চন্দ্রের ক্ষেত্রে আমার মতো এভাবে চাপ দিন কনিষ্ঠ আঙ্গুল, বিশেষ করে এই কনিষ্ঠার এই অনামিকা, এই দুটি আঙ্গুলকে একসঙ্গে করে এভাবে চাপ দিবি নিজে নিজে, কখনো ইচ্ছাকৃত না, মানে আরেকজনের ধরে এভাবে চাপ দেবেন তা হবে না। নিজের হাতে নিজে চাপ দিলে মাঝখানে যে অংশটি স্ফীত হবে, কারো ডাউন হবে, তো এভাবে কিন্তু তার পার্টটাকে নিতে হবে যে আমার চন্দ্রের পার্টটি কোথায়। দেখুন আমার এখানে যদি আমি দাগ দিয়ে দেখাই তাহলে দেখুন আমার চন্দ্রের স্থানটি এই নিচের অংশটুকু পায়,
দেখেন, এবার দেখেন, এভাবে বুঝতে হবে। তাছাড়া 30 ডিগ্রি প্ল্যানেটে যেমন রাহুর জায়গা রয়েছে, এখানে হাতে রাহুর কতটুকু জায়গা পেয়েছে আমরা আগে একটু আসি, তারপরে ধারাবাহিকভাবে আমরা পরবর্তীতে বোঝানোর চেষ্টা করব। যে আপাতত আমরা ধরে নিলাম যে এই অংশটি হচ্ছে মঙ্গল, আর এই বাকি অংশটি হচ্ছে চন্দ্র। এই এইবার হচ্ছে আমরা হাতে রাহুর ক্ষেত্র পাচ্ছি কতটুকু জায়গা দেখুন। রাহু মায়াবী গ্রহ এবং সর্বগ্রাসী গ্রহ। তাহলে মায়াবী এবং সর্বগ্রাসী গ্রহ, সে চন্দ্র সূর্যকে পর্যন্ত গ্রাস করে। এটি হচ্ছে রাহুর ক্ষেত্র পেলাম আমরা এই অংশটুকুকে, এই আর দিলাম, এই চন্দ্রকে আমরা সি দিলাম, মঙ্গলকে এম দিলাম। তো এই যে রাহুর ক্ষেত্রটি অনেকের হাতে দেখবেন অনেক সংকীর্ণ, অনেক ছোট, এমনকি এই হাতটি এঁকেছি দেখেন রাহুর জায়গাটি কিন্তু সে পায়নি। তাহলে এখানে কিন্তু দেখানো সম্ভব হয় না যে রাহুর ক্ষেত্রটি আসলে কেমন, এই রাহুর ক্ষেত্রে তার কি ধরনের ফল হচ্ছে। সেটি আমরা তখন কলমে, আমরা বোর্ডে এঁকে দেখিয়েছি, তখন কিন্তু আমরা পরিপূর্ণরূপে আমি মনে তৃপ্তি পাইনি। যদিও আজ বিগত 4টি ব্যাচ জ্যোতিষ হয়ে বের হয়েছেন, কিন্তু আমার মনে তৃপ্তিটা পাইনি। তার জন্য আমরা এবার 2026-27 ব্যাচে আমরা এই কারিকুলামকে নতুন পদ্ধতিতে সজ্জিত করেছি। যদি আপনারা মনে করেন যে নতুন পদ্ধতি আসলে বোঝা যাচ্ছে না, তখন আমরা বিবেচনা করব যে এরপরে আর কি করা যায়। যেহেতু বর্তমানে বড় যে বোর্ড বেরিয়েছে আমাদের, কি ম্যাজিক বোর্ড, ওই বোর্ড যদি আমরা নেই, তাহলে প্রজেক্টরের মাধ্যমে দেখালে বা ধরুন সরাসরি বোর্ডে যদি দেখানো যায়, ডিজিটাল যে বোর্ড গুলো বেরিয়েছে, এটা 56 ইঞ্চি না 60 ইঞ্চি পর্যন্ত পাওয়া যায় বাংলাদেশে। সেটি যদি একটি সংগ্রহ করে নেই, তাহলে দেখা যাচ্ছে তখন মনে হয় আপনারা আরো বেশি ভালো দেখতে পারবেন। আজকে এটি হচ্ছে টিভি, মানে উপস্থিত মাত্রায় আমাদের যেটি আছে সেটির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, পরবর্তীতে আমরা সংরক্ষণ করে নেব। আবার যদি এই হাতে শুক্রের ক্ষেত্রটি দেখি, এই যে বৃহৎ অংশটি শুক্রের ক্ষেত্র, তাহলে শুক্র কিন্তু হাতে আমি বলেছি যে বৃষ এবং তুলা রাশি, এই দুটি হচ্ছে শুক্রের গৃহ। তাহলে এত বড় অংশটি শুক্র এখানে, ওখানে কিন্তু 30 ডিগ্রি বেশি পায় না, কিন্তু এখানে এত বৃহৎ জায়গাটি শুক্র পেয়েছে। মাঝখানের গোলটি না বোঝেন যেন আপনারা, এই পুরো অংশটি হচ্ছে শুক্রের ক্ষেত্র। আমরা এখানে একটু শুক্রের ক্ষেত্র ভেনাস ভি দিয়ে রাখি, এই আর এই মাঝখানের অংশটি কেতু। তাহলে কেতুর অংশটা বিশেষ করে কিভাবে আমরা বুঝবো, এইখানে কিন্তু একটা বিষয় থেকে যায় যে সব সময়ের জন্য চন্দ্র এবং মঙ্গল একই সঙ্গে, সরি, চন্দ্র এবং শুক্র একই সঙ্গে মিলিত থেকে তার উপরের অংশ কেতু থাকে। এইখানে আপনাদের একটু বুঝতে হবে, যারা আমাদের পুরাতন শিক্ষার্থী রয়েছেন তারা একটু বিশেষ নজর দেবেন। বিষয়টি হচ্ছে এখানে আমাদের মিলিত থাকতে হবে, দুইজনের জমি নিয়ে মিলিত থাকতে হবে, শুক্র এবং চন্দ্র। তো অনেক সময় দেখা যাচ্ছে এই মিলিত অংশটুকু একসঙ্গে জয়েন্টের মতো থাকে না, এই জয়েন্টের মতো থাকে না। যেমন নদী মরে গেলে কখনো কখনো ওই যে ফ্যাকাশে হয়, মানে ফ্ল্যাট আকারে হয়ে যায়। আপনারা মরা নদী দেখেছেন যে বালুতে পরিপূর্ণ, তখন কিন্তু এই রেখার ভাঁজটি কিন্তু আর ওই মাঝখানে থাকে না। তো এই চন্দ্রের পার্ট আর শুক্রের পার্ট যখন আলাদা করা হয়, এভাবে হাত দিয়ে চাপ দিলে মাঝখানে, অনেকেই টেস্ট করে নেন যে মাঝখানে স্ফীত হয়, মানে উঁচু হয়। আমার হাতে নিচু হচ্ছে, কিন্তু অনেকের হাতে উঁচু হয়। এটি আপনার প্র্যাকটিক্যাল জগতে দেখবেন বা এখনই দেখেন, এখানে অনেকের হচ্ছে, কিন্তু আপনারা উপলব্ধি করতে পারছেন কিনা, না হলে নিজে নিজে দেখুন যে অনেকের উঁচু হচ্ছে। তখন কিন্তু এই মাঝখানের যে জায়গাটি থাকে নোমাস ল্যান্ড বলে ধরা হয়। তো ওই নোমাস ল্যান্ড কেমন, মানে চন্দ্রের, না চন্দ্রের না শুক্রের, কোন হাতটিতে চন্দ্র এবং শুক্রের জমিন বাদে মাঝখানে একটি বিশেষ করে ফাঁকা জমিন রয়েছে, তাহলে ওই জমিনটির ফলাদেশ আমরা কিভাবে বিচার করব। পামিস্ট্রিতে কিন্তু এটি সূক্ষ্মভাবে আমরা বোর্ডে হাত এঁকে দেখাতে পারি না, যে কারণে আমাদের এই পদ্ধতি আপনারা এখন থেকে এটি পাবেন। এইবার মাঝখানের অংশ কেতু,
তাহলে মাঝখানের অংশ, হাতের তালুর যে মাঝখানের অংশ কেতু। তো যখনই আমরা কেতুর অংশটি নেব, তখনই আমরা বিবেচনা করি কিনা যে ধরুন আপনারা পামিস্ট্রির অনেক গ্রন্থ অনেকে পড়েছেন, কেউ যে একেবারে পড়েননি তাহলে আর জ্যোতিষ শিখতে আসছেন এমনটি ভাবার আহ অবকাশ থাকে না। তো এই যে পামিস্ট্রির গ্রন্থে কিন্তু এই পাঠ আকারে এভাবে ছক করে দেওয়া আছে যে এই অংশ বৃহস্পতি, এই অংশ শনি, এই অংশ রবি, বা এই অংশ কেতু, এই অংশ শুক্র। তো সেটি দেওয়া রয়েছে। এই কেতুর ক্ষেত্র যেমন আপনাদের আশেপাশে বাড়িতে আমরা সমাজবদ্ধ জীব, এমনকি বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ, সেখানে আমরা বসবাস করি। তাহলে নিশ্চয়ই আপনাদের বাড়ির ডাইনে পাশে, সামনে, পিছনে, এক সাইডে রাস্তা বা অন্য সাইডে অন্যান্য পরিবার বসবাস করে বা অন্যান্য বাড়ি রয়েছে। তাহলে তারা জমি বা বিশেষ করে ওই যে পার্ট নিয়ে, পার্টিশন নিয়ে, পাঁচিলি নিয়ে, জমির এপাশে ওপাশে নিয়ে প্রতিনিয়ত দ্বন্দ্ব হচ্ছে, বা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন। এই গ্রহগণের মধ্যেও কিন্তু দ্বন্দ্ব থাকে। সেই দ্বন্দ্বটা আমরা কিভাবে বুঝবো? প্ল্যানেটে যেমন সহজভাবে বুঝি যে আমরা রবির শত্রু হচ্ছে শনি আর শুক্র, দুটি গ্রহ শত্রু। তাহলে রবির শত্রু যদি শনি আর শুক্র থাকে, তাহলে শনি রবির পাশে কিন্তু শনি বসবাস করছে, আর শুক্র বসবাস করছে কিন্তু দেখুন কোথায় এসে। একটু এই হাতটায়, ডিজিটাল হাতটায় দেখাই সব মুছে দিয়ে। এই তো এই অংশটি কিন্তু আমরা রবি, আপনারা নোট করে নিয়েছেন, এটা হচ্ছে রবির অংশ। তাহলে রবির পাশে বসবাস করছে শনি, এর সঙ্গে কিন্তু রবির শত্রুতা রয়েছে, এই শনির সঙ্গে। আবার আরেকজনের সাথে শত্রুতা রয়েছে, সে হচ্ছে এই শুক্র। তাহলে এত দূরে শুক্র আর এখানে রবি কেন এই একে অপরের সাথে শত্রুতা রয়েছে? ইনি কেন এই ধনুক মারছে বা ঢিল ছুটছে, আর ইনি বা কেন রবির উপর ঢিল ছুটছে বা ঢিল ছোড়ার মনোভাব নিচ্ছে? এরা দূরে কেন গেল? আবার মঙ্গলের শত্রু বুধ, জ্যোতিষ শাস্ত্রে রয়েছে মঙ্গলের শত্রু বুধ। তাহলে মঙ্গল আমরা দেখিয়েছি, এই অংশটা হচ্ছে আমরা মঙ্গল দেখিয়েছি, আর এই অংশটা বুধ দেখিয়েছি। এরা পাশাপাশি বসবাস করে, শত্রুতা হতে পারে। ধরেন পাশাপাশি বসবাস করে হচ্ছে, কিন্তু বুধের শত্রু হচ্ছে চন্দ্র। তাহলে তখন বুধ কেন মঙ্গলকে ওভারটেক করে এসে তার সঙ্গে শত্রুতা করবে? তাহলে মঙ্গলার যে মঙ্গলের যে পার্টটা রয়েছে, এই পার্টটি, এই পার্টের ভিতর থেকে এসে কেন সে এই শত্রুতা করতে চন্দ্রকে যাবে? সেই শত্রুতা পামিস্ট্রিতে কানেক্টটা হয় কিভাবে? আমরা জ্যোতিষ শাস্ত্রে কিন্তু দেখি যে বুধ, ধরেন চন্দ্রযুক্ত, বুধ মিথুন রাশিতে, মিথুন রাশি আর মিথুনে বুধ রয়েছে। তাহলে আমরা মনে করব যে বুধ আর চন্দ্র একসঙ্গে যুক্ত হয়েছে, মানে দুজন শত্রু এক গৃহে অবস্থান করেছে। আবার মিথুনে ধরুন বুধ রয়েছে, সপ্তমে ধরেন চন্দ্র রয়েছে, তাহলে শত্রুকে দৃষ্টি দিয়েছে। আবার এর মূল ত্রিকোণ, এর তুঙ্গস্থ, এর নিচস্থ, এগুলো কিন্তু রয়েছে, এমনকি বিশেষ করে এর কেন্দ্র বা কোণ, এগুলো রয়েছে প্রত্যেক গ্রহে। সেগুলো আপনারা ধারাবাহিকভাবে শিখতে পারবেন। কিন্তু কথা হচ্ছে, এই বুধ যে, বুধের শত্রু চন্দ্র, তাহলে শত্রুতা কিভাবে করে পামিস্ট্রিতে? এই জায়গা থেকে এসে চন্দ্রের উপরে কিভাবে পামিস্ট্রিতে শত্রুতা করে, এটি আমরা এখানে হাতে কলমে এঁকে, মার্কারি দিয়ে এঁকে আমরা বোঝাতে পারি না। আবার যখন কি হয়, বিভিন্ন কিছু, একটি ক্লাস 3 ঘন্টা, 3 ঘন্টা যখন বোঝাতে যাই, তখন এখানে দাগ দিতে দিতে এত পরিমাণে দাগ হয়ে যায় যে আপনারা ওই দূরে বসে ক্যামেরায় দেখে এটি উপলব্ধি করতে আপনাদের কষ্ট হয়ে যায়, তখন একটি হাত একেবারে গেজিয়ে যায়। দয়া করে মিউট করতে হবে, যিনি কথা বলছেন ভিভো 12208, মিউট করে রাখুন। যিনি শুধুমাত্র কথা বলবেন আমাদের 12208 সাথে, মিউট তিনি করুন। আনমিউট করবেন। তাছাড়া যখন আমরা দেখি যে বৃহস্পতির শত্রু হচ্ছে বুধ আর শুক্র, তাহলে বৃহস্পতির পর্বটি কিন্তু আমরা চিনে আসলাম যে এখানে হচ্ছে আমাদের বৃহস্পতির পর্বত। তাহলে ইনি শত্রুতা করছে এই বুধের সঙ্গে।
শত্রু মনে করছে, আবার এই শুক্রকে শত্রু মনে করছে। তাহলে এই যে দুই পাশে সমকোণে 90 ডিগ্রি কোণে দুই পাশে দুইজনকে শত্রু মনে করলো এইভাবে, এই কেন সে এভাবে হাত মেলে নিল না, বা কেন এইভাবে নিল না, কেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তার শত্রু সৃষ্টি হলো? অনেক প্রশ্ন রয়েছে পামিস্ট্রির মধ্যে। যদিও আমার যে মানে পুরাতন যে সকল শিক্ষার্থীরা রয়েছেন, ওনারা বলবেন যে স্যার আমাদের কত পরিমাণে ফাঁকি তাহলে দিয়েছেন, আমাদের কাছ থেকে অর্থ নিয়েছেন, আসলে শিক্ষা আমাদের কি দিয়েছেন, সমস্ত ফাঁকি দিয়ে স্যার পকেট মোটা করেছেন। এটি আমার প্রাক্তন শিক্ষার্থীরা অবশ্যই বলবেন, এটা ওনাদের মনের ভিতর বলা শুরু হয়ে গেছে। তো ধরেন বলা শুরু হয়েছে কিনা আপনারা একটু পরেই বুঝতে পারবেন যখন ব্যাখ্যায় যাব তখন। তারপরে যখন আমরা দেখব যে শুক্রের শত্রু হচ্ছে রবি আর চন্দ্র, তো এই যে শুক্র এই পর্বতটি, আমরা যখন এই রবিকে যাব আর এখানে চন্দ্র যাব, এই হচ্ছে শত্রু। তাহলে শুক্রের শত্রু রবি আর চন্দ্র, তাহলে এও কিন্তু একদিকে যেমন গেছে, এখান থেকে একইভাবে এ কিন্তু আর 90 ডিগ্রি পায় নাই। এ কিন্তু ধরেন ডিগ্রি পাইলে 65 বা 70 ডিগ্রির উপরে পায়নি, 65 থেকে 70 পর্যন্ত পেয়েছে। তাহলে এই যে ডিগ্রিগত কারণ, প্ল্যানেটের সাথে তার পার্থক্য কি? এটি জীবনেও কোনো জ্যোতিষশাস্ত্রীয় প্রতিষ্ঠান শিখিয়েছে কিনা জানি না, সেটি আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো নীরজ স্যার যদি একটু সহযোগিতা করেন, একটু কুশলাদি বিনিময় করুন, একটু 3-4 মিনিট সবার সঙ্গে। ভিডিও যারা অফ টপ করেছেন নতুন, হ্যাঁ স্যার, একটু ঠিক তিন আছে। চার মিনিট আমি একটু আসতেছি। নেটওয়ার্ক সমস্যা বোধহয় আজকে একটু প্রকট, তাই না? আজকে একটু বেশি হ্যাঁ স্যার, সমস্যা নেটওয়ার্ক। আজকে হ্যাঁ, নেটওয়ার্কিং সমস্যা হচ্ছে। খুবই সমস্যা হচ্ছে। যাক, এই প্রতিকূল অবস্থায় ক্লাস হচ্ছে। তো আপনারা জানেন যে এটা হচ্ছে ওই আপনার আমাদের ডেমো ক্লাসের লাস্ট ডেমো ক্লাস। আগামীতে যারা নতুন ভর্তি হয়েছেন তারা 10 তারিখ থেকে ক্লাস করবেন। তো আমি একটা গ্রুপ ইতিমধ্যে খুলে ফেলেছি, অনেকে ইনভাইট পেয়েছেন, আর অনেকের নাম্বারটা আমি হয়তো কালেক্ট করতে পারি নাই, সেই জন্য জয়েন করতে পারি নাই। তো এখন থেকে আপনাদের যাবতীয় নোটিশ, আপনাদের যাবতীয় কথাবার্তা, যাবতীয় আকাঙ্ক্ষার কথা ওই গ্রুপে জানাবেন। আমাদের প্রত্যেকটা গ্রুপের জন্য আর আলাদা আলাদা একই সাথে ব্যাচ একটু আছে, জিজ্ঞেস করেন, আমরা যেগুলো দেখাচ্ছি ব্যাচের এই জন্য বোর্ডে আলাদা যেটা আলাদা গ্রুপ দেখাচ্ছি, আছে। এটা দেখতে কে পারতেছেন বলছেন? কিনা আমরা, বা আমরা বুঝতে পারতেছেন কিনা, এটা আসলে বোর্ডে একে দেখালে সেইটা বেশি ভালো হয় না এটা ভালো হয়, এই ধরনের প্রশ্ন টশ্ন আমাদের কাছ থেকে একটু নিন। সমস্যা জি স্যার। তাইলে এটা খেয়াল রাখবেন সবাই। আর মূল বিষয়টা হচ্ছে যে আমাদের যে আহ, শিক্ষা পদ্ধতি আজকে একটা নতুন সংযোজন করা হয়েছে আপনাদের ব্যাচের কথা চিন্তা করেই, যাতে আমরা আহ, বর্তমানের সাথে তাল মিলিয়ে এগোতে পারি। এই জন্য স্যার, আমরা নতুন ভিভো 12208 উনি মিউট করে নাই স্যার, শব্দ খুব শোনা যাচ্ছে না ওনার কারণে। ভিও ভিভো 12208 আপনি একটু কাইন্ডলি মিউট করুন, এখানে নয়েজ হচ্ছে তো। কে আবার বলেন, ভিভো কি? ভিভো মিউট করছেন। হুম। এখানে হচ্ছে স্যার আজকে নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে আর নয়েজ হচ্ছে প্রচুর। তো এইখানে আপনাদের এই যে নতুন শিক্ষা পদ্ধতিতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা কোনো বোঝার জায়গার গ্যাপ আছে কিনা, যদি গ্যাপ থাকে সেটা বলুন যে এই জায়গাটাতে গ্যাপ হচ্ছে। আমার এর আগে তো যারা এই বিগত আজকে চতুর্থ ক্লাস ডেমো ক্লাসের তৃতীয় 3টা ক্লাস যারা করেছেন, তারা যে পদ্ধতিতে করছেন আজকে একটু অন্য মাত্রা আছে। তো সেইখানে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, মানে বোঝাটা কি আগের চেয়ে ইজি হচ্ছে নাকি বুঝতে অসুবিধা হচ্ছে, এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। কে করবেন? নতুন ব্যাচ, একদম নতুন ব্যাচ থেকে করবেন। আমরা যারা আজকে নতুন ব্যাচ থেকেই সব মতামত নিব, কারণ ওনারা যেহেতু স্যার হ্যাঁ নমস্কার। বলুন বলুন। স্যার ননী গোপাল স্যার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ ননিগোপাল বাবু বলেন। হ্যাঁ স্যার, আজকে অবশ্যই নতুনত্ব আছে, এবং আমরা
বিগত ক্লাসগুলোয় যেভাবে বুঝিয়েছি আজকে এই নতুন সংযোজনের কারণে স্যার আরো ভালো বোঝা যাচ্ছে। এবং গুরুজি যেটা বলেছেন যে আগামীতে স্মার্ট বোর্ডের সংযোজন, সেটা হলে স্যার আরো ভালো বোঝা যাবে আশা করি স্যার। বুঝতে কোনো অসুবিধা স্যার আমাদের আশা করি হবে না স্যার। এটা খুবই ভালো লাগছে এবং যোগ উপযোগী সিদ্ধান্ত, এর জন্য গুরুজিকে শতকোটি প্রণাম। নমস্কার স্যার। ধন্যবাদ ননী গোপাল বাবু। মানে আপনি ওই যে গুরুজি বলছেন যে আগামীতে স্মার্ট বোর্ডের ব্যবস্থা করলে আরো ভালো হবে, আর আজকের ক্লাসটা মোটামুটি আগের চেয়ে বেটার হচ্ছে, এই তো? আগের চেয়ে বেটার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তিনটা অবশ্যই। তিনটা স্টেপ যদি মানে ধরি, হ্যাঁ হ্যাঁ, মানে টেকনোলজির নতুন সংযোজনের কারণে মানে মানে আরো টেকনোলজির ভালো বোঝা যাচ্ছে। সংযোজনটা রাইট রাইট, বেটার হচ্ছে, এটাই তো? একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। মানে গুরুজির বোঝানো তো, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, চমৎকার। সেইখানে বোঝার কোনো ঘাটতি নেই। কিন্তু No, নতুন টেকনোলজির সংযোজনের কারণে হুম, বুঝতে আরো সুবিধা হচ্ছে, আরো ইজি হচ্ছে। সুবিধা হচ্ছে, তার মানে এটা ভালো হচ্ছে। আর কেউ বলবেন? ম্যাডামদের মধ্যে থেকে কেউ বলুন। যারা ভর্তি হয়েছেন সবাই কিন্তু ফর্মে বলে দিয়েছেন আপনি কন্টিনিউ ভিডিও অন রাখবেন, তাইলে অফ করাটা কি আপনার স্ববিরোধিতা না? অফ রাখাটা স্ববিরোধিতা, এটা খেয়াল রাখবেন। জ্যোতিষশাস্ত্রের প্রত্যেকটা বিষয় কিন্তু খেয়াল রাখার বিষয়, আপনি কি বলতেছেন আর কি করতেছেন, এটাও কিন্তু আপনার প্র্যাকটিস জীবনে, আপনার অ্যাস্ট্রোলজি শিক্ষার জীবনে এফেক্ট তৈরি করবে, কারণ যেহেতু আপনি শাস্ত্রীয় শিক্ষা চলে আসছেন। স্যার প্রণাম, আমি তো রাস্তায় আছি, এই জন্য আমার ভিডিওটা আমি বারবার অফ করে রাখছি। আমি রাস্তায় আচ্ছা, আছি, এই জন্য আমি আমার ভিডিওটা অফ আপনি রাখছি। দয়া করে আপনি কি আমাকে এই সুযোগটা প্রদান করবেন। ঠিক আছে, রাস্তায় আছেন, ঠিক আছে। আহ তারপর যারা আমাদের ভর্তি হয়েছেন কিন্তু নাম লিখেন নাই, তারা নাম লিখে ফেলবেন। আমাদের আরো পুরাতন শিক্ষার্থী আছেন, নূর মোহাম্মদ সাহেব কি আছেন? নূর মোহাম্মদ সাহেব আছেন? আচ্ছা ঠিক আছে, উনি নাই। লক্ষ্মণ বাবু আজকে আজকে প্রথম ক্লাস করতেছেন? জি, আজকে প্রথম। আজকে প্রথম ক্লাস করতেছেন। প্রথম ক্লাসটা আপনার কাছে মানে গুরুজি যতক্ষণ আলোচনা করলেন এইটুকু আপনার কাছে কি মনে হচ্ছে যে ক্লাস করতে পারবে না, কারণ আগানো যাবে সামনে, আর এই প্রযুক্তি ঠিক আছে কিনা? জি জি জি, গুরুজি যেভাবে বলছে সেভাবে করলে ভালো আর কি। আর যদি কোনো প্রবলেম মনে হয় সে আমরা পরবর্তীতে জানাবো, উনিও বুঝবে। হ্যাঁ, আর আজকের ক্লাসটাও ভালো হয়েছে আর কি, এইভাবে করাইলে মোটামুটি বুঝতে পারবো আর কি। বুঝতে জি পারবেন, ঠিক আছে। আমাদের আমাদের এই নতুন ব্যাচেও কিন্তু আমরা কিন্তু খুবই সৌভাগ্যবান যে আমাদের প্রতি ব্যাচে কিন্তু মোটামুটি অনেক ট্যালেন্ট মানুষগুলো আসেন, আপনাদের ব্যাচেও আসেন। এইভাবে সমৃদ্ধ হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার। নিগমানন্দ চক্রবর্তী মহোদয়, আপনি কিছু বলবেন ক্লাসের বিষয়ে? নমস্কার স্যার। আসলে ক্লাসের বিষয়ে আমি যা বলবো মানে গুরুজি সম্পর্কে কিছু না বললে আজকে আমার খুবই অন্যায় হবে। কারণ হচ্ছে আচ্ছা দাদা, আপনার সাউন্ডটা বেশি আসতেছে কেন? আমার সাউন্ড বেশি আসতেছে মানে মানে সাউন্ড ঠিক আছে এখন? খুব বেশি আসতেছে। খুব বেশি আসতেছে আজকে হচ্ছে মানে যাক, তাহলে সাউন্ড ক্লিয়ার আছে, এটা বোঝা যাচ্ছে তাইলে। যাই হোক, এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বলুন। আচ্ছা, তো যেটা হচ্ছে যে গত আপনার এই আজকে তো হচ্ছে মানে মে মাস, গত মার্চের দিকে আমি গুরুজিকে আমার বাবা মা এবং আমার ওয়াইফ সহ দেখাইছিলাম। গুরুজি শুরুতে একটা কথা বললো যে বাবাকে আগে যেতে হবে এবং মাকে, এবং গুরুজি কিন্তু হাতও দেখলো না, জাস্ট এমনি আমার জাস্ট জন্ম তারিখটা দেখলো। এরপরে যাই হোক গুরুজি মানে খুব সেদিন সন্ধ্যা হয়ে গেছিল, খুব মানে দেরি, মানে গুরুজি খুব দ্রুত করতে চাচ্ছিল, শুধুমাত্র আমারটাই করলো, পরে আমার ওয়াইফ বাবা মারটা পরে করছে। এবং যা মানে যেটা বললো এবং সেটাই হইলো, গত 14ই এপ্রিল আমার বাবা মারা গেছে, এবং সাথে সাথে মানে এই জিনিসটা কিন্তু পেলাম। এবং আমি ওই সময় আসলে গুরুজির সাথে দ্বিতীয়বার আবার মিট করেছিলাম একদম এপ্রিলের ফার্স্ট উইকেই, কিন্তু সেই সময় মানে গুরুজির সাথে ওই বিষয়টা নিয়ে আলোচনা হয়নি, যেটা হচ্ছে যে আমার বাবার তখন হচ্ছে কণ্টক শনি কিন্তু অলরেডি চলতেছে, এবং কণ্টক শনি প্রায় 1.5 বছর হয়ে গেছে। হ্যাঁ, এবং আমার যে মানে রাহুর যে প্রত্যন্তর দশা
ঠিক 14 তারিখেই শেষ হয়েছে, এক্স্যাক্টলি ওই ডেটেই। এবং আমি এটা পরে বাবা মারা যাওয়ার পরে এটা দেখলাম, মানে যে গুরুজি যে আসলে মানে কতটা এক্স্যাক্ট একটা হিসাব দিয়ে দিতে পারে, এটা আমার থেকে বড় প্রমাণ মনে হয় আজকের ব্যাচে কেউ আছে কিনা আমি জানি না। এবং আমার বাবা যখন গত হলেন, আমি গুরুজিকে মেসেজ পাঠালাম যে গুরুজি আপনার কথাই সত্য হলো, যে বাবা আগে গেল, এটাই। যাই হোক, আমরা এই ধরনের প্রশংসা শুনতে চাইবো না, এটা পরবর্তীতে আপনারা একে অপরের কাছ থেকে শুনে নেবেন। এটা ক্লাসে বিষয় নয়, তবে ক্লাসে একটি নতুন পদ্ধতি দেখানো হচ্ছে, সেই পদ্ধতির বিষয়ে বলবেন। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার একটি পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান রূপ পাবে 10 তারিখ থেকে, যেটি নিজস্ব শিক্ষক দ্বারা পরিচালিত, নিজস্ব প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত, এবং নামটাকেও আপনারা ভিন্ন রূপে দেখতে পারেন, হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে। মানে সকল পরিবর্তন নিয়ে এই বছরের জয়যাত্রা শুরু হবে 10ই জুন 2026 থেকে। সেই ব্যাচের গর্বিত অংশীদার হবেন আপনারা। তো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, সুভাষ আমার একটা রয়, হিমাংশু মিত্র, মিথুন রয়, আমার আশুতোষ একটা দাস, প্রশ্ন যিনি আছে। রাস্তায় আছেন তার সম্পর্কে আমি একটু বলি। যিনি রাস্তায় আছেন, ধরেন দেখুন, আপনারা পথে ঘাটে থেকে, গাড়িতে থেকেও জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে পারছেন। এই পদ্ধতি বাংলাদেশে প্রথম সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শুরু করে। এখন অবশ্য অনেক প্রতিষ্ঠান আপনারা পাবেন ভারতে, ওয়েস্ট বেঙ্গল বা আসাম, ত্রিপুরা থেকেও অনেক প্রতিষ্ঠান শিক্ষা দেয়। আপনাদের যাচাই বাছাই করে নিতে হবে যে আসলে কোন প্রতিষ্ঠান কেমন শিক্ষা দেয়। কিন্তু এটুকু আমি আজ বললাম যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার এখন পূর্ণাঙ্গ একটি শিক্ষা প্রতিষ্ঠানের রূপ পেয়েছে, এবং সেটি আপনারা 10 তারিখ থেকে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এতদিন হরে কৃষ্ণ, আমার একটা আমাদের প্রশ্ন কোনো আছে। স্যারদের ডেজিগনেশন ছিল না। আপনাদের ছিল যে নীরজ স্যার, জেকে দেব স্যার, আমাদের প্রেসিডেন্ট স্যার, টিটু দাস স্যার ত্রিপুরা থেকে, এইরকম ছিল। এখন থেকে স্যারদের ডেজিগনেশন সহ একটি পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান আপনারা পেতে যাচ্ছেন, সেটি 10ই জুলাই থেকে আমরা যাত্রা শুরু করব। তো আমরা যেখানে ছিলাম সেটি হচ্ছে শুক্র, আমরা যখন বললাম তখন শনির শত্রু রবি, চন্দ্র, মঙ্গল। এগুলো যখন বেদিক অ্যাস্ট্রোলজি শিখবেন, তখন শিখে যখন আসবেন তখন দেখবেন যে এটি হচ্ছে শনির ক্ষেত্র, মিডিল ফিঙ্গারের গোড়ার অংশ, হৃদয় রেখার উপরে শনির ক্ষেত্র। তাহলে শনির শত্রু রবি, চন্দ্র, মঙ্গল। রবি তো তার পাশাপাশি আছে, অর্থাৎ বাড়ির পাশে থাকলে একটু গন্ডগোল হবেই। ধরেন ক্লাসে যদি আমরা এক জায়গায় বসে ক্লাস করতাম, তাহলে কিন্তু বসা নিয়ে, কারো গায়ের ঘাম নিয়ে, কারো একটু জোরে কথা নিয়ে আমরা বাকবিতণ্ডায় জড়িয়ে যেতাম। কিন্তু এখানে দেখুন, এক একজন যোগদান করেছেন এক এক জেলা থেকে। আমার মনে হয় এখানে 3 4 3 7 5 7 35 7 4 39 জন যোগদান করেছেন। এই 39 জন মনে হয় কম করে 30টা ডিস্ট্রিক্টের মানুষ হবেন, কম করে মনে হয়। কেউ এক ডিস্ট্রিক্টে মনে হয় 3 জনের বেশি মনে হয় নেই, যদি থাকে ঢাকা ডিস্ট্রিক্টে থাকতে পারে, এর বাইরে আর মনে হয় কোনো ডিস্ট্রিক্টে নেই। তাহলে আমাদের সাথে কোনো সংঘাত হওয়ার সুযোগ নেই। ঠিক তদনুরূপ শনির পাশে রবি বসবাস করছে, রবির সঙ্গে তার শত্রুতা রয়েছে, কিন্তু চন্দ্র আর মঙ্গল তো দূরে। এই যে মঙ্গলের অংশ যেটি আমরা দেখিয়েছিলাম, আর হচ্ছে চন্দ্রের অংশ, এটি তো দূরে। তাহলে শনির এক সাইড ধরে কেন এই শত্রুতা? এটি কোনোদিন আমরা শেখার চেষ্টা করিনি, বা এটি কোনোদিন আমার মুখ থেকে আপনারা শুনতে পারেননি এ যাবৎকাল যারা শিক্ষার্থী ছিলেন। তাহলে কেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে শত্রু হচ্ছে? কেন এক সাইড ধরে পেঁচিয়ে ঠিক যেভাবে দাগটি দেওয়া হয়েছে এভাবে কেন শত্রুতা তৈরি হচ্ছে? এ পাশে কেন শত্রু হলো না শনির? এটি আমাদের বোঝার উপায় কি? এটি ভেদিক অ্যাস্ট্রোলজিতে রয়েছে, কিন্তু সে শিক্ষাও কিন্তু আপনাদের দেওয়ার সুযোগ পাইনি, কারণ সবেমাত্র প্রাথমিক ব্যাচ আমাদের শেষ হয়েছে, একটি ব্যাচ উচ্চতর ব্যাচ শেষ হয়েছে, কিন্তু সেখানে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম ছিল।
মানে কম বলতে 21 জন শিক্ষার্থী ছিলেন, তার ভিতর থেকে 17 জন পরীক্ষা দিচ্ছেন, মানে 17 জন শিক্ষার্থী। আর ওই সিলেবাসটা আমরা পরিপূর্ণরূপে শেষ করতে পারিনি। আর এই প্রযুক্তি বিষয়টাও আমরা আনতে পারিনি, যে কারণে হাতে এতগুলো দাগ, যত দাগগুলো আমরা এই কম্পিউটারে দিচ্ছি, বোর্ডে দেখাচ্ছি, এটি কিন্তু যখন একটি হাতে দেওয়া হতো তখন কিন্তু আর ওই দাগগুলো চেনা যেত না। আর বোর্ডে কতবার হাত আঁকানো যায় এই ক্লাসে 3 ঘন্টার মধ্যে, এটিও আপনাদের একটু বিবেচনায় আনতে হবে। তবে এটি বিবেচনায় আনি আর না আনি যে শনির কেন এক সাইড ধরে সকলগুলো শত্রু, আবার এই বুধটা কেন শত্রু হলো না, সে কর্নারে ধরেন তাকে হাতে পেল না, এই জন্য হাতে পেল না, তার পাঁচিলির বাইরে, এই জন্য শত্রুতা হলো না। কিন্তু সামুদ্রিক শাস্ত্রে হাত হচ্ছে হাতের তালু, হাতের ঠিক এই মিডিল বরাবর যদি দাগ দেওয়া হয় তাহলে এই অংশটুকু হচ্ছে আপনার পামিস্ট্রি। হাতের পিছনেও কিন্তু পামিস্ট্রি, পাম মানে তো হাত, তাহলে হাতের পিছনেও কিন্তু ভাগ্য থাকে। সেটি কিভাবে থাকে আমরা পরবর্তীতে আসবো, আর একজনের পিছনের হাত নিয়ে তারপরে আর। তো আমরা দেখি, আমাদের সময় আছে, আমরা 3 ঘন্টা সময় কিন্তু। তো এই যে শত্রু কেন কর্নারের বুধ শত্রু হলো না, সেটি জ্যোতিষশাস্ত্রে কিভাবে বুঝতে হয়, আর হচ্ছে পামিস্ট্রিতে কিভাবে বুঝতে হয়, এই ব্যাচ থেকে আপনারা সেই জয়যাত্রায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন। এটি হচ্ছে আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের নতুন কারিকুলাম। তো আসলে আমাকে যে কথা বললাম যে কতটা হিংসা চোখে দেখবেন আমার পুরাতন শিক্ষার্থীরা, তা আমি বলে বোঝাতে পারবো না। তবে পুরাতন শিক্ষার্থীরা এখন কিন্তু আর শিক্ষার্থী নেই, কারণ তারা এখন আমাদের সহযাত্রী বা সহ কলিগ হয়ে গেছেন। কারণ ওনারা প্রত্যেকে যারা উচ্চতর ব্যাচে আছেন ওনারা জ্যোতিষশাস্ত্রী উপাধিপ্রাপ্ত গভর্নমেন্ট শিক্ষিত প্রতিষ্ঠান থেকে, এবং ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি থেকেও ওনারা সনদধারী এবং ডিগ্রিধারী, এবং এবার পরীক্ষা দিয়ে জ্যোতিষ সম্রাট উপাধিতে ভূষিত হবেন। এক সময় জ্যোতিষ সম্রাট একটি টাইটেল যে পেতে বা ওই জায়গায় যেতে কি না করতে হতো, সেটি যদি যারা প্রাক্তন আছেন, যারা বয়স্ক, যারা জ্যোতিষের সঙ্গে মেলামেশা করেছেন, জ্যোতিষ শাস্ত্র সংশ্লিষ্ট লোকদের সাথে মেলামেশা করেছেন, তখন বুঝতে পারবেন যে বাংলাদেশে কয়জন মানুষ জ্যোতিষ সম্রাট টাইটেল লিখতে পারতেন, মানে ওই পর্যায়ে কয়জন যেতে পারতেন। আমরা ইন্ডিয়ান কারিকুলামে যেখানে পড়াশোনা করেছি সেখানে প্রথম কোর্স ছিল জ্যোতিষ ভারতী, তারপরে ছিল জ্যোতিষ শাস্ত্রী, তারপরে ছিল জ্যোতিষ সম্রাট। তো দুটি পাশ করে তারপরে আসতে হতো। আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার 2 কোর্সকে 1 কোর্সে রূপান্তর করে, বিশেষ করে ক্লাস সংখ্যা বাড়িয়ে জ্যোতিষ শাস্ত্রী করেছে, এবং উচ্চতর যে ক্লাসটি সেটি জ্যোতিষ সম্রাট উপাধিতে ভূষিত হবেন। এই ধারাবাহিকতা বজায় থাকবে আগামী 10ই জুন থেকে, যেটি হচ্ছে আপনারা প্রাথমিক ব্যাচ 26-27 ব্যাচ যারা কোর্স সম্পন্ন করবেন তারা জ্যোতিষ শাস্ত্রী উপাধিতে ভূষিত হবেন। এবার যদি আসি আমরা রাহুর ক্ষেত্রটি এত ছোট, কিন্তু রাহুর শত্রুও কিন্তু রবি, চন্দ্র, মঙ্গল। তাহলে রবি হচ্ছে এখানে, আপনারা কিন্তু জায়গাটা চিনেছেন, মঙ্গলও কিন্তু চিনেছেন, এবং চন্দ্রও কিন্তু চিনেছেন। আমরা জানি যে রাহু হচ্ছে কালপুরুষের মস্তক, যার কোনো দেহ নেই, এই গলা পর্যন্ত। রাহুর ছবিটা আপনারা দেখে নেবেন, পঞ্জিকায় দেওয়া থাকে বা গুগলে সার্চ দিলেও দেখবেন। রাহু মায়াবী, রাহু বিশেষ করে দেহ নেই বিধায় সে তার লোভ লালসা বা চাওয়া পাওয়া খাওয়া অনেক বেশি, সে বুঝতে পারে না আমার পেট কখন ভরে গেছে না কখন ভরবে না, তাহলে সে যা পায় তাই খায়। রাক্ষস প্রজাতির একটি গ্রহ এবং নৈসর্গিক পাপ গ্রহ, সর্বগ্রাসী গ্রহ। সে কখনো আপনার যে এই আমিষ খাবো না, নিরামিষ খাবো, বা ধরেন অমুক অমুক মাছ খাবো না, অমুক তরকারি খাবো না, এটা বেছে গুছে খাবে না। সে সূর্যকে পর্যন্ত গিলে ফেলে, চন্দ্রকে পর্যন্ত গিলে ফেলে, এত খাওয়ার নেশা তার, বা খাওয়ার লোভ। তাহলে দেখা যাচ্ছে আমরা কাঁঠাল ভেঙে তারপরে তার বীজ ফেলে তার কোয়াটা খাই, আর উনি দেখা গেল কাঁঠালটা ধরেই খেয়ে নেবে। তাহলে বুঝুন যে রাহু কেমন। ভিডিও অন করুন, না হলে আজকের ক্লাস ভালো লাগবে না। নতুন যাত্রায় আপনারা অংশগ্রহণ করেছেন,
ভিডিও অন না করলে, আর আমাদের যারা পুরাতন আছেন তারা ভিডিও অন না করলে কিন্তু আমি ক্লাসে থাকতে দেব না। আমি কিন্তু এখান থেকে পাওয়ার আমার হাতেই। এক সময় ক্লাস কিন্তু অন্য জায়গা থেকে ওপেন হতো, আমি এখান থেকে আপনাদের ডিলেট করে দিতে পারতাম না বা কেটে দিতে পারতাম না, মিউট আনমিউট করে দিতে পারতাম না। এখন কিন্তু চাইলে আমি এখান থেকে কেটে দিলে 15 মিনিটের মধ্যে আর এই জুমে প্রবেশ করতে পারবেন না। তাই আমি বলবো, পুরাতন যে কয়জন রয়েছেন তাদের কেউ রাস্তায় আছেন বা পথে আছেন এই অজুহাত আমি শুনতে চাই না, ভিডিও অন রাখতে হবে। তো এইবার রাহুর শত্রু কেন আমাদের এই কেতুকে ভেদ করে গিয়ে শত্রু হলো, কেতুর ক্ষেত্রকে পার করে দিয়ে মঙ্গলকে শত্রু রূপে দেখলো, কেন সে আবার এই কেতুর ক্ষেত্রকে ভেদ করে গিয়ে তারপরে গিয়ে চন্দ্রকে শত্রু মনে করলো? এই তিনটি জায়গায় কি কোণ তৈরি করেছে? এখানে কিন্তু 90 ডিগ্রি নয়, 190 180-র মাঝখানে ভাগ দিলে 145 ডিগ্রি, না 135 ডিগ্রি কোণের মতো হয়ে গেছে। যদিও কোণটা আমি নতুন দাগটা সঠিকভাবে দিতে পারছি না, তো দেব, এটা পারবো। এইভাবে যখন আমরা দেব কৌণিক ভাবে স্কেল মেপে, তখন আপনারা এই কোণটাকে মেপে নিতে পারবেন এইভাবে। এটি কেন হয়েছে? তাহলে তার শত্রু কোন শত্রুকে সে সরাসরি এই তিনজন শত্রুকে কাকে বেশি শত্রু মনে করবে, কাকে একটু কম করবে, কাকে একটু বেশি করবে? রাহুর মাথার চতুর্পাশে চোখ, মাছির মাথার মতো, সে সব পাশ দেখতে পায়। কিন্তু প্ল্যানেটে ক্লক ওয়াইজ সে পঞ্চম, সপ্তম, নবম এবং দ্বাদশ গৃহ দেখতে পায়। তাহলে কেন এই তিনটি জায়গায়? সে তো প্ল্যানেটে রাহু যদি মেশে থাকে, তাহলে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকের 5 নাম্বার ঘর, সেই অনুযায়ী 7 নাম্বার ঘর, ওই অনুযায়ী 9 নাম্বার ঘর এবং ওই অনুযায়ী 12 নাম্বার ঘরে সে দৃষ্টি দেয়। তাহলে এখানে কেন একদিকে তিনটি গ্রহকে সে শত্রু মনে করছে, বাকি দিকে কেন ছাড় দিল? এই ছাড় দেওয়ার কারণ কি? এই কারণ উদ্ঘাটন করে দেবে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, এবং এই বছর থেকে এই কারণ উদ্ঘাটন শুরু হলো। আসুন, তারপরে হচ্ছে আমরা কেতুর শত্রু আমরা জানি শুক্র আর শনি। তাহলে কেতু হচ্ছে হাতের মাঝখানে তালুতে, এই অংশটি হচ্ছে কেতু। এই তো এর সঙ্গে শত্রুতা রয়েছে শনির এবং শুক্রের। তো ইন্দ্রা বাড়ির পাশে বসবাস করছে বা বর্ডারের কাছে বসবাস করছে, এই দুইজনের সাথে তার শত্রুতা আছে কেতুর। কেতুর কোনো চোখ নেই, কেতুর কোনো দৃষ্টি নেই, কারণ তার মাথা নেই। মাথাবিহীন শরীরের পা পর্যন্ত যে অংশ, এটা সর্পদানবের লেজ হিসাবে চিহ্নিত হয়। তো সেই অংশটি সে কেন এই শত্রুতা, তার তো কোনো দৃষ্টি নেই, তাহলে শত্রুতা কেন? হ্যাঁ, একদম 3 তলা, এর নিচের তলায় যে তাহলে কোন দিন? তাহলে এই কেতু কেন দুই পাশের দুটি গ্রহকে শত্রু মনে করলো, এটি আমাদের বুঝতে হবে। এটি বুঝতে গেলে আমাদের করণীয় কি? এই বিষয়গুলো হচ্ছে আমাদের নতুন ভাবে শিখতে হবে। এবার যদি আমরা আসি, হাতের রেখাগুলো আমরা চিনি, তাহলে রেখাগুলো চিনলাম যে এটি হচ্ছে হৃদয় রেখা। এই হৃদয় রেখা দ্বিখণ্ডিত হয়েছে। আপনারা সাধারণত বই পুস্তকে পড়বেন, হৃদয় রেখা দ্বিখণ্ডিত হলে তাদের মনটা দুই দিকে থাকে। যে কখনো হৃদয় মানে মন, মন কখনো বাড়ি থাকে, কখনো অফিসে থাকে, বা দেখা যাচ্ছে কখনো বাবার দিকে থাকে, কখনো মায়ের দিকে থাকে। আসলে কোন দিকে থাকি সেটি কি আমরা বের করতে পারি? এটাও কিন্তু বের করা সম্ভব। কিভাবে সম্ভব? সেটি হচ্ছে এই হৃদয় রেখার যে শাখা দুই দ্বিখণ্ডিত হয়েছে, দুই ভাগে ভাগ হয়েছে, একটি ছোট একটি বড়। একটি ছোট একটি বড় কেন, দুটি কেন সমান হলো না? আর সমান হলে কি হতো?
আবার এই শাখা রেখা বেরিয়ে গিয়ে যদি কখনো এরকম হতো কি হতো, কখনো বেরিয়ে গিয়ে যদি আয়ু রেখায় মিলিত হতো তাহলে কি হতো, যদি একাধিক রেখা বেরিয়ে গিয়ে এভাবে বৃহস্পতির ক্ষেত্রে গেলে কি হতো, বা ধরেন এখান থেকে একটি রেখা গিয়ে এইভাবে শনির ক্ষেত্রে গেলে কি হতো, এত ভাবে কিন্তু আমরা এই হাতে দাগিয়ে দেখাতে পারতাম না। এমনকি ওই ভিডিও দিয়েও আপনারা বিশেষ করে সেটি প্র্যাকটিক্যাল জীবনে প্রতিফলন করতে পারতেন না। জ্যোতিষশাস্ত্র কখনোই মুখস্থ বিদ্যা নয়, এটি মুখস্থ করে কখনো জ্যোতিষশাস্ত্র প্রয়োগ করা যাবে না, এটি অনুধাবন করার বিষয়। তো অনুধাবনটি আমরা কিভাবে করব, সেই অনুধাবন করা শেখানো হবে আপনাদেরকে। এবার যদি আমরা আসি, এই একই হাতে ধরেন শিরোরেখাটি আয়ু রেখার সঙ্গে যুক্ত। দেখুন এই যে আয়ু রেখা, এই এসে কিন্তু শেষ হয়ে গেছে। আর একই সঙ্গে শিরোরেখাটি উঠে এখানে একটু কাটা 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 হয়েছে, যে এখানে একটু গিট 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 গিট, যদিও এই যে এই পর্যন্ত একই সঙ্গে কাটা কাটা হতে হতে তারপর এসে হচ্ছে এই শিরোরেখা লম্বা হয়ে মঙ্গলের ক্ষেত্রে গেছে। আমরা বলি এই সকল জাতকরা মঙ্গলের ক্ষেত্রে শিরোরেখা গেলে তারা প্রচন্ড রাগী, জেদি, ক্রোধী এগুলো হয়ে থাকে। শিরোরেখার সঙ্গে আয়ুরেখা যদি যুক্ত থাকে তাহলে ছোটবেলায় তাদের স্বাস্থ্য পাতলা থাকে, বয়স বাড়তে বাড়তে তাদের স্বাস্থ্য মোটা হয়ে থাকে। আমি এখানে বলবো যে এই যত শিক্ষার্থী রয়েছেন তাদের ভিতরে যদি একটা পাঠ করে নেই, তাহলে সুব্রত মল্লিকের হাত এটি। ওনার মতো নিরীহ মানুষ, ওনার মতো ভদ্র মানুষ যদি প্রথম 10 জন হয়, তার মধ্যে 10 জনের ভিতর দিয়ে আবার যদি 5 জনকে বেছে নেওয়া হয়, তাহলে সে একজন হচ্ছে উনি। ওনার জীবনে আমি একান্ত ভাবে ওনার সঙ্গে মিশার চেষ্টা করেছি, কিন্তু ওনার মুখে রাগ কি জিনিস সেটি দেখিনি। তাহলে এই যে শিরোরেখা রাগী, জেদি, ক্রোধী করে মঙ্গলের ক্ষেত্রে গেলে, এই কথাটা কিন্তু ওনার জন্য সঠিক হচ্ছে না। তাহলে কেন হচ্ছে না সেটি আমরা কিভাবে দেখাবো? মিঠুনরা মিউট করুন। এইভাবে কিন্তু আমরা এটি দেখানোর চেষ্টা করব আপনাদের হাত নিয়ে। তাছাড়া দেখুন, এই যে আমরা বলি আয়ু রেখার অনুগামী রেখা বা মার্শাল রেখা, তাহলে ওনার মার্শাল রেখাটি কিন্তু এটুকু হয়ে আছে। কিন্তু এর আগের অংশ যদি হাতটিকে আমরা প্রথমের মতো বলি, যদি এভাবে ইন্ডেক্স ফিঙ্গারের সঙ্গে, এভাবে মিডল ফিঙ্গারের সঙ্গে, এভাবে রিং ফিঙ্গারের সঙ্গে, এভাবে লিটল ফিঙ্গারের সঙ্গে যদি মিলাই, তখন কিন্তু ওই মার্শাল রেখার ভাঁজটি পরিবর্তন হয়। পরিবর্তন হয় কোন দিকে যায়? আমি এখানে ছবিতে যেটি অনুধাবন করছি সেটি হচ্ছে ওনার এই ভাঁজটা, ওনার কাছ থেকে শুনে নেব যে ওনার ভাঁজটি কিন্তু নিচের দিকে গোল হয়ে আসছে, এই গোল হয়ে আসছে, হয়নি পুরো। আর একটু দেখানোর চেষ্টা করি আবার। হচ্ছে না তো, দিক থেকে দেখাই। এর উপরের অংশ রেখা পড়েনি, এর উপরের অংশ রেখা পড়েনি, কিন্তু ওই জায়গা উঁচু, অথচ ওই জায়গা পর্যায়ে ভাঁজটা যাচ্ছে। সুব্রত বাবু, যদি এভাবে আপনি পাঁচটা করেন তাহলে আপনি মনে হয় বুঝতে পারবেন যে রেখাটা কত দূর যাচ্ছে। আবার যদি হাতটা সোজাসুজি না তাকিয়ে যদি এভাবে তাকান, মানে এইভাবে, মানে একেবারে আই বরাবরকে হাত রেখে যদি তাকানোর চেষ্টা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওই ঘুরিয়ে রেখাটি কিন্তু ওই জায়গায় গেছে। তাহলে এই যে ঘুরে যাওয়াটা কিভাবে স্যার ধরবে? আমি স্যার ছবি তুলে দিয়ে দিচ্ছি স্যার, ছবি তুলে গ্রুপে স্যার দিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন স্যার যে ছবিটা আছে আরো পরিষ্কার দেখা যাচ্ছে গ্রুপে আয়ো, বর্তমান ছবিটা স্যার অনেক পরিষ্কার দেখা ওটা যাচ্ছে। পরে দেখে নেওয়া যাবে, এখন গ্রুপের দিকে নজর দিলে হবে না। তাছাড়া দেখুন, এই হাতে ভাগ্যরেখা আপনারা অনেক বলবেন, অনেক সময় কি বলবেন যে দেখুন এই যে মণিবন্ধন থেকে ভাগ্যরেখা উঠেছে, উঠে আমাদের সুতা গিয়ে এই যে রেখায় কিন্তু থেমে গেছে, কিন্তু শিরোরেখার উপরের অংশেও কিন্তু ভাগ্যরেখা উঠেছে,
সেটি উঠেছে, সেটি কিন্তু ভাগ্যরেখা নয়। এই দেখাচ্ছে কিন্তু ভাগ্যরেখা শনির পর্বত পর্যন্ত উঠেছে, কিন্তু এই পরের অংশ কিন্তু ওঠেনি। পরের অংশটা এই যে শিরোরেখার পরে এখান থেকে যদি দেখা হয় তাহলে রেখাটা কিন্তু দেখেন এইভাবে। তাহলে ভাগ্যরেখাটা এভাবে হাতটা চাপ দিয়ে দেখুন, এই লিটল ফিঙ্গারের সাথে ঠিক এইভাবে চাপ দিয়ে দেখুন, আপনার ভাগ্যরেখা শিরোরেখা পর্যন্ত উঠে থেমে গেছে। উপরের যে রেখাটা আসছে ওটি কিন্তু শনি রেখা, অথচ আমরা দেখছি ভাগ্যরেখা শনির পর্বতে উঠে গেছে, প্রচন্ড ভাগ্যবান আমরা বলে ফেলছি, কিন্তু আসলে সেই ভাগ্যবানের সূর্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই অংশটি এভাবেও কিন্তু বোর্ডে দেখানো যায় না। তারপরের অংশ আসি, যে আমরা অনেক সময় এই হাতে ভুল করি কি, যে এই মণিবন্ধন থেকে শুক্রের পর্বত থেকে রাউন্ড হয়ে এই যে রেখাটি উঠেছে, কখনো কখনো বলবো যে আমরা এটি হচ্ছে ভাগ্যরেখা, কিন্তু এটি ভাগ্যরেখা নয়। দেখেন, তাহলে এটি ভাগ্যরেখা নয়, কিন্তু ভাগ্যরেখার সঙ্গে গিয়ে মিলিত হয়েছে, এই যে সূচের মতো গিয়ে চিকুন হয়ে মিলিত হয়েছে। তাহলে রেখাটি কোন পাশ থেকে উঠেছে, আমি যে পাশ থেকে দাগ দিচ্ছি সেই পাশ থেকে উঠেছে। যেমন আগে আপনাদের শিক্ষা ব্যবস্থা ছিল, আমরা বলেছিলাম যে কোনো রেখা যদি কোনো ক্ষেত্রে ওঠে তাহলে যেদিকে সরু থাকবে সেই দিকে হচ্ছে, যেদিকে মোটা থাকবে সেই দিক থেকে উঠছে, আর যেদিকে সরু থাকবে সেই দিকে যেয়ে দাঁড়িয়েছে। কিন্তু কলমের দাগ দেওয়ার সময় সরু আর কিন্তু দেখানো যেত না বা বোঝানো যেত না। ভাগ্যরেখা যখন আমরা দেখাতাম, অতীতে যারা শিক্ষার্থী আছেন তারা অনুধাবন করবেন, আমরা যখন ভাগ্যরেখা দেখাতাম তখন এভাবে দেখাতাম যে এই গুড়ার অংশ এভাবে মোটা করে তারপরে দেখাতাম এই দাগ দাগ দিয়ে, যে এই হচ্ছে গোড়ার দিকে মোটা আর এই উপরের দিকে সরু, এভাবে দেখাতাম। কিন্তু এই প্রযুক্তিতে যদি দেখাই তাহলে আপনারা সরাসরি এখান থেকে দেখতে পারবেন। আবার মঙ্গলের ক্ষেত্রে দেখুন, ওনার একটি যে স্কয়ার চিহ্নটি হয়েছে সেটি কিন্তু একটি চতুষ্কোণের ভিতর গিয়ে আরেকটি চতুষ্কোণ হয়েছে। এটির যে বিচার পদ্ধতিটা কি? ঠিক এরকম হয়েছে, আপনারা গ্রুপে হাত আছে, দেখে নেবেন। তাহলে এভাবেও একে একে দেখানো যেত না, যেটি আমাদের আজকের পদ্ধতিতে দেখানো যাচ্ছে, যে এটি হলে কি হবে। আমাদের মঙ্গলের যে ওনার দাহ্যতা, মঙ্গলের যে জেদ আমি যে কথা বলেছি সেই জেদটা কিন্তু ওনার ভিতরে নেই। তো সেটি রাগ, জেদ, ক্রোধ, অহংকার এগুলো ওনার ভিতরে 5% আছে কিনা জানি না, প্রত্যেকের ভিতর কম বেশি থাকবে, কিন্তু 5% আছে কিনা আমি জানি না। তাহলে এটি কে হরণ করলো? ওই মঙ্গলের শত্রু তো আমরা বলেছি একমাত্র বুধ। তাহলে বুধের আবির্ভাব এখানে কিভাবে ঘটেছে, কোন সূত্র ধরে ওনাকে এটি কমিয়েছে, এটি বুঝতে হবে। এইভাবে যদি আমরা সম্ভব হয় তাহলে বোর্ডকে আমরা আর কোনোভাবে কিছু করা যায় কিনা সেটি আমরা পরে দেখব। যদি আপনারা সর্বশেষ বলেন যে আসলে এই টিভিতে দেখা যাচ্ছে না, তাহলে আমরা পরবর্তীতে চিন্তা চেতনা নিব যে কোন পথে আগানো যায়। তো তাছাড়া ধরেন যখন আমরা এই হাতে ভাঁজগুলো পড়ে এগুলো কিন্তু ছবিতে আমরা দেখাতে পারি না। দেখুন, ওনার এই রাহুর ক্ষেত্রে একটি ভাঁজ পড়েছে, এই কারো ভাঁজ সবার কিন্তু এই রকম ভাঁজ পড়বে না। এই যে ভাঁজটা একটু লক্ষ্য করুন, প্রত্যেকের হাতটা আপনারা এভাবে একটু চাপ দিন, এভাবে ধরুন বা এভাবে ধরুন, দেখবেন ওই রাহুর ক্ষেত্রে ভাঁজটা সবার হাতে সমান না। যদি সমান হবে তাহলে পামিস্ট্রিতে বিশ্বে যত কোটি মানুষ তত কোটি হাতের রেখা, তা না হলে ফিঙ্গারপ্রিন্ট আমরা কেন দেই?
যারা পাসপোর্ট করতে গেছেন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, যারা ভোটার আইডি কার্ড করেছেন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, এমনকি 10 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন। বিদেশের ভিসা করতে গেলে তখন 10 আঙ্গুলেরই ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে। তাহলে এটি কেন নেওয়া হয়? একজনের হাত থেকে আরেকজনের হাত কখনোই মিলবে না, তার জন্য কিন্তু এটি নেওয়া হয়। জিহ্বার স্বাদ, হাতের রেখা, আর হচ্ছে চোখের রেটিনা, এটা মিলবে না, যার জন্য এই 3টি জিনিস দিয়ে মানুষকে শনাক্ত করা হয়। আর মেডিকেল সায়েন্স শনাক্ত করে হচ্ছে ডিএনএ টেস্ট করে। তো এই টেস্টিং পদ্ধতি বিশেষ করে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আপনাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবে, যদি আপনারা আমাদের সাথে থাকেন। তাছাড়া ধরুন এই যে বিদ্যাঙ্গুলিতে কারো এই করটি অনেকের হাতেই নেই, এই যে করটি অনেকের হাতে নেই, আমার হাতেও নেই, এই যে নেই। যদিও আমি সামনে আলো দিতে পারছি না আপনাদের এই টিভি দেখানোর কারণে, তো নেই, অনেকের হাতে নেই, এনার হাতে এটি রয়েছে। তাহলে এটি থাকলে কি হবে? আবার সেই করের ওখান থেকে করের নিচেই দেখুন একটি জ এ প্র্যাকটিস করতে করতে আমার হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে মরে যাবো আর কি। এ দাগ যখন সোজা দেওয়া শিখবো ততদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো না। এই যে বৃদ্ধাঙ্গুলিতে একটি জব বা আই চিহ্ন বা চোখ চিহ্ন হয়েছে, এটি কখনো খুঁজে দেখা হয়নি, আর এটি আমরা এই পামিস্ট্রি ক্লাসে কখনো এভাবে শিখাতে পারতাম না। বৃদ্ধাঙ্গুলির গর্ভে জব থাকলে তারা লেখক, গবেষক, সাহিত্যিক এগুলো হয়। তাহলে কোন জব? আমরা অনেক সময় বলি যে এই করে জব, এই করে জব। করের জবটা কিন্তু করে জব না, করের গুলো কিন্তু আয়। এই যে এই আঙ্গুলে যেমন আছে দেখুন, এটা হচ্ছে কর আয়। আমরা ভুল করি বা সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বলি, কিন্তু আসলে ওটি কিন্তু জব নয়, এটি হচ্ছে জব। এই তাছাড়া বৃদ্ধাঙ্গুলির গোড়ার পর্বে যে রেখাটি আসছে সেটি 2 ডালওয়ালা, 2 দিকে 2টি ডাল হয়েছে। ওইগুলো সব মুছে দিয়ে দেখায়। এই যে এই 2টি ডাল হয়েছে। 2টি ডাল কেন হলো? 2টি ডাল হলে কি হয়, কেন হয়? কারণ এই কেন, কারো এই রাহুর ক্ষেত্রে ভাঁজ নেই কেন, কারো হাতে আছে কেন, এভাবে হাত নিয়ে আমাদের বিচার বিশ্লেষণ করার পদ্ধতি চালু করা হলো এই 2026 সাল থেকে। মানে 26-27 ব্যাচের জন্য এটি ধার্য করা হলো। এইবার দেখা যাচ্ছে আপনারা হয়তো বলতে পারেন যে আমরা উচ্চতর ব্যাচে পামিস্ট্রিতে আমরা কি নতুন দেখাবো। যেগুলো সাধারণ তত্ত্ব যেটা সেটা আপনাদের প্রাথমিক ব্যাচে, নিগূঢ় তত্ত্ব যেটা সেটা উচ্চতর ব্যাচে যাবে। এইভাবেই কিন্তু এই পামিস্ট্রি ক্লাস সজ্জিত করা থাকবে। আমাদের জেকে দেব স্যার উপস্থিত হয়েছেন। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে সর্বশাস্ত্র পারঙ্গম স্যার বলেই আমরা বলেছি আগামী জুলাই মাসের 10 তারিখ থেকে স্যারদের ডেজিগনেশন আপনারা পেয়ে যাবেন। তো আপাতত আমরা বলি জেকে দেব স্যার, নিরোজ স্যার, এইভাবে আমরা বলি, কিন্তু 10 তারিখ থেকে আমাদের আর সেটি থাকবে না। আমরা স্যারদের পদবি থাকবে, সেই পদবি অনুযায়ী আপনারা স্যারদের পাবেন সামনে। তো জেকে দেব স্যার, আমরা পামিস্ট্রির যে পদ্ধতিটি নিয়ে কথা বলছিলাম, যে এতক্ষণ আপনি ছিলেন না, যে আমরা পর্বগুলো আগে আমরা কলমে দেখাতাম, এমনকি এই যে কোনো পর্বত ছোট কোনো পর্বত বড়, এটি কেন। তাছাড়া ধরেন এই যে আমাদের আঙ্গুলের পর্বে যেমন হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গারের চূড়ার পর্বে যেখানে 1 দেওয়া রয়েছে, এটি হচ্ছে মেষ রাশির পর্ব, এটি মেষ, এটা বৃষ, এটা মিথুন, এটি কর্কট, এটি সিংহ, এটা কন্যা, এটা তুলা, এটা বৃশ্চিক, এটা ধনু, এটি মকর, এটি কুম্ভ, এটি মীন। এই 12টি রাশি আঙ্গুলের ভিতর রয়েছে। তাহলে এই আঙ্গুলের ভিতরে কোন পর্বটি ছোট বড় রয়েছে কেন রয়েছে? তাহলে প্রত্যেকটা রাশি তো 30 ডিগ্রি, আমি আগেই বলেছি প্রত্যেকটা রাশি 30 ডিগ্রি।
তাহলে আঙ্গুলে তারা 30 ডিগ্রি সম পরিমাণ জায়গা কেন পায়নি? এই মিডিল ফিঙ্গারের গোড়ায় এই অংশটি সব থেকে বেশি পেয়েছে। তাহলে এটি পাচ্ছে হচ্ছে আপনার মকর রাশির ঘর, মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ও ধনু রাশির ঘর। ধনু রাশি এত বড় জায়গা পেল কেন না, আর বাকি রাশিগুলো কেন সংকীর্ণ জায়গা পেল? এই ব্যাখ্যাগুলো পেতে আপনাদের থাকতে হবে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সঙ্গে। তো একজন একটু হাতের পিছন সাইড পাঠান, এর ভিতর আমাদের জেকে দেব স্যার একটু আমরা হাতটা প্রসেসিং করতে করতে আমরা জেকে দেব স্যারের কথা শুনি। জেকে দেব স্যার, আপনার নতুন শিক্ষার্থীদের জন্য পামিস্ট্রিতে 2026-27 ব্যাচে যদি আপনার উচ্চতর ব্যাচ চালু হয় তাহলে তানাদের জন্য কি আপনি রাখবেন? এমনকি যদি বিশেষ করে আপনার এই শুধু প্রাথমিক ব্যাচ চালু হয় তাহলে আপনারা কি রাখবেন? সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কি রাখবে সেগুলো নিয়ে আপনি তার বক্তব্য পেশ করবেন। তার প্রাথমিক ব্যাচের জন্য যেটা হচ্ছে পামিস্ট্রির জন্য আপনি তো আধুনিক বিষয় নিয়ে আসছেন, তো আমাদের তো আসলে সেই আধুনিক সরঞ্জামটা আমাদের নাই। তো আমরা যখন ক্লাস করবো সনাতন পদ্ধতিতে নেব। যেমন হচ্ছে আমরা প্রাথমিক বেসিক যেটা শেখাবো, প্রাথমিক বেসিক হচ্ছে প্রথম হচ্ছে হাতের আকৃতি থেকে শুরু করে আমরা হাতের যে কালার, এগুলা কোন কালারের হাতে আপনার রেখায় কতটুকু ফলদায়ী হয়, কতটুকু ফলপ্রসূ হয়, এই সমস্ত বিষয়, এবং কোন আকৃতির হাতে কোন রেখাগুলা কখন ফলপ্রসূ হয় এবং ফলদায়ী হয়, এই বিষয়গুলো আমরা তুলে ধরবো। প্রত্যেকটা যে পর্ব আছে, গ্রহের পর্ব আছে, গ্রহের পর্ব বিশ্লেষণের মাধ্যমে কোন গ্রহের পর্ব শুভ, কোন গ্রহের পর্ব অশুভ, এই সমস্ত বিষয়াদি আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস করব। এবং এইগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে প্রেডিকশন করতে পারবেন। প্রাথমিকভাবে যে কারো হাত আপনি দেখে প্রেডিকশন করতে পারবেন। হাত কিভাবে ধরবেন, কিভাবে হাত নিবেন, অলরেডি স্যার একটু দেখিয়েছেন যে হাত কিভাবে ধরা, রেখাগুলা কিভাবে হচ্ছে রেখার গভীরতা অনুধাবন করতে হলে কিভাবে হাতকে বাস করতে হয়, এটা স্যার অলরেডি দেখিয়েছেন। তারপরে আপনার হচ্ছে ধরেন হাতের অনেকগুলো কালার থাকে, যেমন কমলা স্যার, কালারের হাতের হাত হয়। কালারের মধ্যে আগে যেমন হাতটি সাদা দেখলেন, এই যে একটি হাত কিন্তু দিলাম, এই হাতটি কিন্তু একেবারে ডার্ক এবং কালো। তো যেমন কালো কালার হাত কে বলা হয় শনির প্রধান হাত। একটু হলুদাভ হাত থাকলে সেটাকে বৃহস্পতি প্রধান হাত বলা হয়। একটু পিঙ্ক কালারের হাত থাকলে সেটাকে রবি প্রধান হাত বলা হয়। একটু হালকা সাদার মধ্যে যদি থাকে তাহলে আপনার সেটাকে শুক্র প্রধান হাত বলা হয়। তেমনি ভাবে 5টি আঙ্গুল আছে, ধরেন স্যার, এখানে আরেকটু আরেকটু একটু যুক্ত করে যাবেন যে তাহলে এই যে হাতগুলো শুক্র প্রাধান্য হাত বা রবি প্রাধান্য হাত বা ধরেন শনি প্রাধান্য হাতগুলো কিভাবে চিনবেন? এই কালার গুলো আমরা এই ডিজিটাল বোর্ডে সেই কালার একই সঙ্গে আমরা সেই কয় প্রকারের হাত পরপর সিরিয়াল অনুযায়ী আমরা দেখাবো। যেমন এই যে কালোটি দেখাচ্ছি, এই মুহূর্তের মধ্যে কিন্তু আমি আবার একটি সাদা শুক্র প্রাধান্য হাত আমরা নিয়ে আসবো। দেখেন, শুক্রের মতো সাদা হাত। যদি একই সঙ্গে বলেন যে আমরা এর পরবর্তীতে আমরা একটু তামাটে বর্ণ বিশিষ্ট একটি হাত আনবো, তাহলে বা লালচে আভাযুক্ত যেটি রবির হাত বললেন সেটি হাত কিন্তু আমরা এখানে এনে স্যার আমরা ক্যামেরাটা একটু টিভি থেকে ঘোরান, দেখা যাচ্ছে। যেগুলো লাগবে সেগুলো আমরা আপনারা যারা প্রযুক্তিবিদ রয়েছেন আপনাদের প্রযুক্তি আমরা নেওয়ার চেষ্টা করব। যেমন এই যে শুক্র প্রাধান্য হাত একেবারে সাদা দবদবে, দেখেন এটা কিন্তু শুক্র প্রাধান্য হাত, এটি আমরা দেখার চেষ্টা করব। প্রয়োজনে হাতটা ক্লিয়ার ক্যামেরা আসছে কেন, না। আর যা দেখা কিছু যাচ্ছে না করতে স্যার। হয় আমরা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আপনাদের নিয়ে চলতে চাই, আপনাদের সুশিক্ষায় শিক্ষা দিতে চাই। সেই অনুযায়ী ক্যামেরা লাগুক, ল্যাপটপ লাগুক, বোর্ড লাগুক বা যা লাগুক সেগুলো গোছানোর দায়িত্ব সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের, সেটি আপনাদের কারো নয়। অর্থাৎ আপনারা সঠিক প্রযুক্তি যেটা দিবেন আপনাদের কাছ থেকে আমরা প্রযুক্তি প্রত্যাশা করব, সেই প্রযুক্তি অনুযায়ী আমরা বিবেচনা করব। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে যে সকল শিক্ষক মন্ডলী রয়েছেন তারা বিবেচনা করবেন, করার পরে যেদিকে ভোট যাবে আমরা সেই দিকে
এগিয়ে যাব। এটা এই প্রতিশ্রুতি আমরা আপনাদেরকে দিতে পারি। হ্যাঁ, বলেন স্যার। পামিষ্টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে প্রধান আপনার চারটা রেখা আছে হাতে। একটা হচ্ছে আপনার হৃদয় রেখা, একটা হচ্ছে শিরোরেখা, একটা হচ্ছে মস্তিষ্ক রেখা, উম, মস্তিষ্ক রেখা শিরোরেখা, আর একটা ভাগ্য রেখা, আর একটা হচ্ছে আয়ু রেখা। তো আয়ু রেখাকে আবার জীবন রেখা বলা হয়, লাইফ লাইন বলা হয়। তো আপনার হচ্ছে শব্দ গুচ্ছের দ্বারা আপনার কিভাবে আপনারা হচ্ছে প্রেডিকশন করবেন, বা হচ্ছে এই রেখার যে নাম, সেই নামের সাথে কিভাবে আপনারা হচ্ছে প্রেডিকশনের শব্দগুচ্ছ জুড়ে দিবেন, এই বিষয়গুলো আপনাদের খুব ভালোভাবে ক্লিয়ার ভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। যেমন যেমন ধরেন কারো হচ্ছে একটা রাহুর ক্ষেত্র থেকে একটা রেখা হুম। আয়ু রেখাকে কেটে গেল, তাহলে আয়ু রেখাকে কেটে গেল মানে কি, আয়ু রেখার উপরে প্রভাব পড়লো। তো সেক্ষেত্রে আমরা ফলাদেশটা কি করে করব? এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা ফলাদেশটা করবো কি করে। আয়ু রেখা কেটে গেল, আয়ু রেখাকে রাহু রেখা কেটে গেল মানে হচ্ছে ফাড়া আছে বা সমস্যা আছে, এটা বুঝতে পারলাম। কিন্তু ভাষা শৈলীতে তো থাকতে হবে। ফাড়া আছে তো এটা যে কেউ আমরা রাস্তাঘাটে দেখেও বলে দিতে পারে যে বাবা তোমার হাতে ফাড়া আছে, তুমি কি রাগ করলাই? এখন যে ট্রেন বের হয়েছে আপনার হচ্ছে, তো আমরা বলবো কি, যেহেতু এটা জীবন রেখা, আয়ু রেখা হচ্ছে আমাদের জীবন রেখা, মানে আমাদের হোল লাইফকে নির্দেশ করে হচ্ছে আয়ু রেখা। তার মানে হচ্ছে রাহু হচ্ছে কি, রাহু আমাদের জন্য দুর্ভোগ নিয়ে আসে, রাহু আমাদের মানে জীবনে হচ্ছে সমস্যার কারণ, রাহু আমাদের জীবনে ভ্রমের কারণ, ইলিউশনের কারণ। তাহলে জীবন জীবনের যে একটা টাইম, নির্দিষ্ট টাইম, সেই টাইমে হচ্ছে রাহু আমাদের দুর্ভোগ নিয়ে আসবে, আমাদের মধ্যে ইলিউশন সৃষ্টি করবে, ভ্রম সৃষ্টি করবে। And সেটা কত বছর বয়সে? সেটা এই যে কর্তনটা, এই রাহু রেখা যে আপনার হচ্ছে লাইফ লাইনকে কর্তন করলো, সেটা যদি আপনার ধরেন ব্রেইন লাইনের নিচে হয় তাহলে 35 বছরের নিচে আছে, ব্রেইন লাইনের উপর হলে 35 বছরের উপরে আছে। তো এই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আমরা আপনাদেরকে শেখাবো, এটা প্রাথমিক বেচে পাবেন। আবার হচ্ছে ধরেন হায়ার বেচে আমরা কি নিয়ে আসবো, আয়ের বেচে আমরা যে রাহু রেখা যেটা, সেটার সম্পূর্ণ বিশ্লেষণ আমরা নিয়ে আসবো। রাহু রেখা যদি একটি থাকে তাহলে কি হয়, সে দুটি থাকলে কি হয়, ভাগ্য রেখাকে কর্তন করলে কি হয়, ভাগ্য রেখা কর্তন করে একই সাথে যদি মানে মস্তিষ্ক রেখাকে কর্তন করে তাহলে কি হবে। ঠিক আছে। তো এখানে যদি ত্রিভুজ থাকে আয়ু রেখার ভিতরে, মানে রাহুর যে ক্ষেত্র, সেই জায়গায় যদি ত্রিভুজ থাকে, সেই জায়গায় যদি ক্রস থাকে, ক্রস থাকলে কি হবে, এবং একই সাথে ক্রস এবং ত্রিভুজ থাকলে কি ধরনের নেগেটিভ ফল দেবে, শুধু ক্রস কি ধরনের নেগেটিভ ফল দেবে, এই বিস্তারিত বিষয়গুলো কিন্তু আপনারা আছে হায়ার ডিপ্লোমাতে এটা পাবেন আমাদের এখানে। তারপরে শুক্রের ক্ষেত্র, শুক্রের ক্ষেত্র আপনার হচ্ছে যেমন রাহুর ক্ষেত্রে জাল চিহ্ন আছে, শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন আছে। আবার আমাদের যে মার্শাল রেখা আমরা বলি, মার্শাল রেখা হচ্ছে আয়ু রেখার অনুক রেখা, অর্থাৎ আয়ু রেখার পাশে শুক্রের ক্ষেত্রের যে ভিতরে সে একটা অনুক রেখা সৃষ্টি হয়, সেটাকে আয়ু রেখা মানে মার্শাল রেখা হয়। মার্শাল রেখা কি, আয়ু রেখার দুস্তুটি কি সেটা মানে কমিয়ে আনে বা সেটাকে সাপোর্ট দিয়ে আয়ু রেখাটাকে শক্তিশালী করে ফেলে। তো এখন সব রেখাই কিন্তু মার্শাল রেখাই, মানে মার্শাল রেখা না, অনেক সময় হয় কি রাহু রেখার দিকে একটা রেখা শুক্রের ক্ষেত্রে নেমে গেছে। তো এই যে মার্শাল রেখা এবং রাহু রেখার যে পার্থক্য, সেই পার্থক্যটা আমরা আপনাদেরকে অনুধাবন করতে শেখাবো। শুক্র হচ্ছে আমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি, প্রেম, কাম, স্ত্রী, এই সমস্ত কিছুর মানে রিপ্রেজেন্ট করে শুক্র। তো এই যে শুক্রের ক্ষেত্রটা, সেটা কি অপেক্ষাকৃত বড় আছে নাকি ছোট আছে, বড় থাকলে রেজাল্ট কি হবে, ছোট থাকলে রেজাল্ট কি হবে। আবার ধরুন রাহু রেখার ক্ষেত্রে থেকে একটা ক্ষেত্র মানে একটা রেখা ঊর্ধ্বমুখী হয়ে বৃহস্পতির ক্ষেত্রে হলো। তো এই বৃহস্পতির ক্ষেত্রে যে রেখাটি গেল সেটা কি রেখা, তো সেটা কি আকস্মিকভাবে অর্থ আগমন হইতে পারে, নাকি আকস্মিকভাবে জ্ঞানের আগমন হইতে পারে, বা ব্যক্তিকে জ্ঞানী বলা যেতে পারে। তো এই বিষয়াদি নিয়ে গভীর বিশ্লেষণ আপনারা পাবেন আপনার হচ্ছে হায়ার ডিপ্লোমাতে। আর ডিপ্লোমাতে আপনার রেখাগুলো থেকে মানে আপনার প্রাথমিক যে বিশ্লেষণ, সেই প্রাথমিক বিশ্লেষণগুলো পাবেন। ধরেন বৃহস্পতির ক্ষেত্রে তিল বিন্দু জব থাকলে কি হয়, বৃহস্পতি ধরেন আমাদের অর্থের কারক, বৃহস্পতি আমাদের হচ্ছে জ্ঞানের কারক, বৃহস্পতি আমাদের আহ গুরুবাদিতার যে কারক সেটা হচ্ছে কারক, বৃহস্পতি আমাদের শিক্ষার কারক। তো ব্যক্তির হচ্ছে শিক্ষা হবে কিনা, অর্থ হবে কিনা, সে হচ্ছে জ্ঞানী হবে কিনা, সে বৃহস্পতি সঠিক সিদ্ধান্তের কারক, সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে কিনা, এই বিষয়তে আমরা হাত দেখলে বুঝে যাব।